আমি আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু ইসলামিক, মানে পর্দা, কোরআন পড়া এগুলো অনেক পছন্দ করেন মাশাআল্লাহ। তো ছোটবেলা থেকেই আর কি আমি ওইভাবেই বড় হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা অনেক রাগী। সে হচ্ছে এমনও দিন গেছে যে আমি নামাজ পড়তেছি, আমার সিজদাটা হয় নাই, সে সিজদার মধ্যে মারা শুরু করছে। মানে আমি ছোটবেলা থেকেই তার কাছে আর কি মানে একটা মানে লাগতো যে আমি কিছু করতেছি, আমার গায়ে হাত তুলতেছে। তুমি কি আমাকে ঘটনাটা বলতে পারো কিনা, মানে ছোটবেলার কোনো ঘটনায় তুমি কষ্ট পেয়েছো বলে তুমি হয়তো এভাবে বলছো, ঠিক আছে? তার আগে যদি আমি একটু ছোট ছোট করে জানি, মানে তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন। 2 বোন। তুমি কি বড় না ছোট? আমি সবার বড়। তুমি সবার বড়। বাবা কি করেন তোমার? আমার বাবা হচ্ছে ড্রাইভিং এর চাকরি করেন। আচ্ছা, এবং তোমরা, আমি যত জানি যে তুমি ঢাকাতেই বসবাস করছো বা ঢাকার লোকাল, যেটাই বলি না কেন, মোটামুটি অবস্থা সম্পন্ন একটা পরিবার, ঠিক আছে? তো এই যে নামাজের মধ্যেই তোমার গায়ে হাত তুলছে, এটা কত বছর বয়সের ঘটনা? এটা হচ্ছে আমি নামাজ শুরু করি 4 বছর থেকে। 4 বছর বয়স থেকে। তো খুব রাগী, এবং এটা কি জন্য হলো? তোমার কোনো ঘটনা কি মনে পড়ে যে এই নামাজের ভিতরে ঘটনা বা অন্য কোনো ঘটনা যে কারণে তোমার গায়ে হাত তুলছে? আমার গায়ে হাত তুলতেছে সামান্য কিছু বিষয়, আমি এই কাজটা করতেছি, এটা হয় নাই, বা এভাবেও বলতে পারে যে মা তুমি এটা করো না, এইভাবে করো, মানে মুখে বলার আগে মানে হাত চলে আসতো। মাও কি গায়ে হাত তুলতো? মা গায়ে হাত তুলতো, কিন্তু আমি বলবো আমার মা সেই হিসেবে আমার বাবা থেকে আমার মা বেটার ছিল। আচ্ছা। কিন্তু তারপরও আমার বাবার প্রতি একটা অন্যরকম একটা টান ছিল। মানে সবসময় ছোটবেলা থেকে আব্বু আম্মুর যদি ঝগড়া লাগতো তাহলে দেখা যেত যে আম্মুর সাপোর্ট আমি টানতেছি না, কিন্তু আম্মুর এখানে কোনো দোষ নাই, সব দোষ বাবার। মানে বাবাকে বেশি পছন্দ? হ্যাঁ, বাবাকে বেশি পছন্দ করে, যত মারতো তারপরও মেয়েরা কেন জানি বাবাকে বেশি পছন্দ করে। আমি তখন শরীর সরে শিখি, মাত্র 4 বছর বয়স। সে আমাকে হঠাৎ পড়াইতে বসে অনেক মারধর করে, মানে অনেক মারে। আমি ছোটবেলা থেকে এমনও দিন গেছে যে আমার দাদির সাথে আমার বাবার লাগছে, উল্টা এসে আমাকে মারতেছে, মানে এরকম একটা পরিস্থিতি। আচ্ছা। তো এরকম করতে করতে যায়, তো আমার 4 বছর বয়সের একটা কাহিনী, সেটা হচ্ছে একদিন তখন তো অনেক ঘন ঘন কারেন্ট যেত। তো আমাদের বাসাটা এরকম ছিল যে বাথরুমের সাথে বাঁশঝাড় ছিল, জাম গাছ ছিল। তো ছোটবেলা থেকে ওইখানে বাথরুমে যেতে অনেক ভয় পাইতাম। তো মা আম্মুকে বলতেছে, আম্মু আমি একটু বাথরুমে যাব, একটু চলো আমার সাথে। আম্মু বলতেছে একা যায় অভ্যাস করো, আমি যাইতে পারবো না, বড় হইতেছো না তুমি। তো আম্মুর কথা শুই না, আম্মুকে অনেক রিকোয়েস্ট করছে, গেল না। তারপর হচ্ছে আমার চাচিদের বললাম, দাদিকে বললাম, তারা কি হয়ে যাবে না, সবাই বসে গল্প করতেছে। তো আমাদের বাসায় একজন ভাড়া থাকতো, তাকে আমরা দাদু বলে ডাকতাম। তো আমি তাকে যে বলতেছি, তারা তখন নতুন আসছে, মানে আমাদের বাসায় ভাড়া নতুন আসছে। আমি বলতেছি যে দাদু আপনি একটু আমি একটু টয়লেটে যাবো, আপনি একটু যেয়ে দাঁড়াবেন। সে আমাকে বলে কি আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে আসো। ওনার কাছে গিয়ে বসছি, মানে সে আমার সাথে এক ধরনের একটা খারাপ আচরণ করছে। তখন আমি বুঝতে পারিনি জিনিসটা, আমি ভাবছি যে সে আমার সাথে আমাকে আদর করতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এতটুকু, আমার অনেক কষ্ট হইতেছিল, আমি এই জিনিসটা বুঝতে পারছি। তারপর আমি তোমার যদি সময় লাগে, এবং আমি তোমাকে বলি যে তুমি আজকে যতক্ষণ আমার সঙ্গে আছো, হ্যাঁ, রেডিওতে যতক্ষণ তুমি তোমার এই গল্পটা বলবা, তোমার এটা চিন্তা করা উচিত, মানে দরকার নাই তুমি কাঁদলে মানুষ কি মনে করবে, তোমার এটা বললে মানুষ কি মনে করবে, ওই জিনিসটা তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুমি মন খুলে বলো। আমি চাই যে আজকে 2 ঘন্টা পরে তুমি একদম একটু হলেও রিল্যাক্স হও, কজ আমি তোমার স্টোরিটা জানি, অ্যান্ড উইচ ইজ ভেরি ফিয়ারফুল। এবং আমার মনে হয় যে আমি বারবারই বলছি, আমার ইন্টারাপশন একটু ক্ষমাচোখে দেখবেন, কারণ আমি এরপরে গিয়ে কোনো কথা বলবো না, আমি শুনবো শুধু, কারণ আমি জানি বলে আপনাদেরকে বলছি। বিশেষ করে টিনেজার ছেলেমেয়ে যারা আছে, এবং যদি বাবা মা কেউ শুনে থাকেন, তাহলে অন্তত আজকের এপিসোডটা তাদেরকে বলুন শোনার জন্যে, কারণ আজকের এপিসোডটা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দেবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ আয়েশা বলো। তারপর হচ্ছে বাসায় এসে পড়ে আমি জিনিসটা কাউকে বলি না, কাউকেই না। আমি এতটুকু ভাবছি, আমি আমার মার কাছে ছোটবেলা থেকে সব রকম কথা শেয়ার করি, কিন্তু তারপর আমি মাকে বলি নাই। কিন্তু আমি ভাবছি যে এরকম একটা জিনিস থাক, বলার কি দরকার, হয়তো বা জিনিসটা অনেক খারাপ। আমার তো তখন মনে হয়েছে জিনিসটা খারাপ, আমি তারপরও বলি নাই। তো একদিন হচ্ছে আমি ক্লাস 4-এর আমি মাদ্রাসায় পড়তাম। তো 4-এ আমার আম্মু আর কি প্ল্যান করলো যে আমাকে স্কুলে ভর্তি করবে মাদ্রাসা থেকে। তো স্কুলে ভর্তি হলাম, রেজাল্ট ভালো ছিল। আমার আম্মু এমনি আমার ছোট বোনের থেকে আমাকে খুবই আদর করতো। আর সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে একদম অসুস্থ মানে আমার জন্ম হয়েছে অসুস্থভাবে, এই জন্য আমার মা আমাকে অনেক আদর করতো বিশেষ করে। আর আমার মার আমাকে নিয়ে অনেক আশা ছিল যে আমার বড় মেয়েটার ব্রেন ভালো, আমার বোনটার ব্রেনটা একটু
মানে ড্যাম, আমার ব্রেনটা একটু ভালো। তো আমার মার অনেক আশা ছিল আমার মেয়েটা এত বড় হবে, এই আশা নিয়ে সে স্কুলে ভর্তি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবা আমার মাকে অনেক নির্যাতন করতো, অনেক টর্চার করতো। এমনও একদিন গেছে যে আমি আমার চাচাতো বোনের সাথে আমার একটা কলম নিয়ে লাগছে, মানে আমার ফুপ্পি 2টা কলম পাঠিয়েছে, 2টা কলম 2 রকম, 2টার কোয়ালিটি 2 রকম। তো আমার বাবা আয়সা ওকে একটা কলম দিছে, তো আমি পরে জানতে পারি যে আমার ফুপ্পি ওকে কলম দিছে। তো আমি বলি যে তোমাকে তো কলম দিছে, তাহলে তুমি আমার কলমটা, ছোট ছিলাম, তোমার কলমটা আমাকে দিয়ে দাও, আমি যেটা তোমাকে দিছি সেটা তুমি আমাকে দিয়ে দাও। তো সেই ব্যাপারটা আমার আমার যে চাচা তার কানে চলে যায়। সে করে কি কলমগুলো নিয়ে এসে মানে উড়া টুরা মেরে ফালায় দিয়ে বলতেছে তোদের কলম তুই রাখ। আচ্ছা। তো আমার মা তখন বলে যে আপনি কেন এমন করতেছেন, ও তো ছোট মানুষ, বলতেই পারে, এই ব্যাপারটা নিয়ে আপনি এইভাবে কেন রিয়েক্ট করবেন। সেই দিন আমার চাচা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আচ্ছা। তো বলার পর ওই দিন থেকে আমাদের তাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে যদি আমার ওই চাচাতো বোন যে কাপড় পরতো আমিও ঠিক সেই কাপড়ই পরতাম, মানে এত ভালো একটা সম্পর্ক ছিল। ওই দিন থেকে সব শেষ হয়ে যায়। সেই দোষটা আমার বাবা আমার মাকে এত মায়ের দেয়, যেটা হচ্ছে আর্মিদের বেল্ট থাকে এক ধরনের শক্ত বাহিরের, সেই বেল্ট দিয়ে আমার মাকে মারে। তো এক পর্যায়ে মারতে মারতে আমার মা অজ্ঞান হয়ে যায়, এত মায়ের খায়। আবার যদি দেখা যায় যে একসাথে ভাড়াটিয়া বাসা, কারো কাপড়ের সাথে কারো কাপড় লাড়তেই পারি, এটা স্বাভাবিক, ভাড়াটিয়ার কাপড়ের সাথে আম্মুর কাপড় লাড়তেই পারি, সেটা কেন লাড়লো সেটা নিয়েও গায়ে হাত তুলবে। মানে এমন হতো যে সংসারের টুকিটাকি বিষয় যেগুলো নিয়ে গায়ে হাত তুলে, শুধু ওই রকম গায়ে হাত তোলা না যে সিম্পল ভাবে 2-3টা চর থাপ্পড়, ওই রকম না, মানে এমন ভাবে গায়ে হাত তুলে যে আম্মু একবার না পারতে চলেই গেছিল বাড়ি ছেড়ে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছিল। এরকম চলতে থাকে ঘরের মধ্যে। আর সবচেয়ে বড় আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার মা যদি আমাকে মারতো, আমার দাদি আমার মার সাথে ঝগড়া করতো। তো একদিন আমার মা আর কি আমার দাদির সামনে দাঁড়ায় আছে, তো বলতেছে আমার মা যে মার থেকে যে বেশি ভালোবাসবে সে ডাইনি। তো মার ওই কথাটা হয়তো বা ভুল ছিল। তারপরে যৌথ পরিবারে বড় হয়েছে, মানে বাবা চাচা সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে, কিন্তু একসাথে খেতাম না। আচ্ছা, আলাদা আলাদা ছিল, কিন্তু সবাই মিলে একসাথে থাকতাম। আচ্ছা। তো তারপর হচ্ছে এরকম এই কথা বলার পর ওই ব্যাপারটা নিয়ে লাগে গিয়ে যাওয়ার পর মনে কর আব্বু আসছে, আব্বুর কাছে বিচার দিছে আমার দাদি যে তোর বউ এই কথা বলছে, আবার মারধর। তারপর হচ্ছে একদিন এক পর্যায়ে আমি আমার দাদুর সাথে অনেক রাগ করি যে তুমি একটা বিষয় তোমাদের ভিতরে কেন রাখো না, তুমি কেন আব্বুর কাছে বলো, আর আব্বু আম্মুকে কেন এত মারে। তো এই কথা, আর আমি যখন ছোট ছিলাম আমি আমার আম্মুকে অনেক জ্বালাইছি, মানে এত পরিমাণে জ্বালাইছি যা বলার মতো না। তারপর এমনও দিন গেছে যে মানে আমার আম্মু টিকতে না পারে, আমার যন্ত্রণা আমাকে নিয়ে বের হয়ে গেছে বাসা থেকে। আবার আমার বড় চাচার তখন বিয়ে করেনি, মানে আমার বাবা আগে বিয়ে করছে। আচ্ছা। আমার বাবা আগে বিয়ে করছে বলতে আমার বড় চাচার ফার্স্টের যে ওয়াইফটা সে চলে গেছে। আচ্ছা। সে চলে গেছে। তো আমার মা ছোট হওয়ার পরেও সে তার ভাসুরের সব কিছু, মানে সব ইন টোটালি সব জামা কাপড় সব কিছু ধুইতো, সব কিছু ইয়ে করতো। আমার বড় চাচাও আমার মার নামে অনেক কথা বলতো, যদি তার একদিনের গোসলের পানিটা যদি চাইপা না দিত। আচ্ছা। অনেক কথা বলতো। তো এইসব মনে করেন আমার মা তারপরও সহ্য, খালি এই জিনিসটা ভাবতো যে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন কোথায় যাব। আর হচ্ছে রিলেশন করে বিয়ে হয়েছে, আমার নানা নানিরাও ও তো ফ্যাসিলিটিটা ভালো না। আমার মা সারা জীবন কষ্ট করছে, একদম ছোটবেলা থেকে 7 বছর থেকে সে গার্মেন্টসে চাকরি করছে যখন তার 7 বছর বয়স। আর আমার মা হচ্ছে তার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার আম্মুর গলা দিয়ে ব্লাড বের হইতো। আচ্ছা আচ্ছা। ফুসফুসিতে ক্ষত ছিল তার। ওকে। তারপর হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে অবশ্য, কিন্তু কোনো কাজ হয় নাই। কেউ বলছে টিবি রোগ হয়েছে, আবার কেউ বলছে যে যক্ষা হয়েছে। এর ফাঁকে আমি একটা কথা বলি, আমাদের বাসায় একটা ঝগড়া লাগছিল আমার ছোট ফুপ্পির সাথে আমার বাবার। মানে হচ্ছে আমার বাবার একটা মানে ইয়া ছিল যে সে যেখানে যেত আমার দাদির সাথে আর কি সালাম দিয়ে যেত যে আচ্ছা ভালো থেকে, মানে কথা বলে তার যাইতে হবে যেখানে যাক।
আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ আমার বাবা। তোমার বাবা, আমি যেটা বুঝতে পারছি যে তার মা অর্থাৎ তোমার দাদির প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিল। আচ্ছা। তারপর হচ্ছে বাবা বলে যেত, তো আমার ফুপির সাথে এরকম একটা বিষয় নিয়ে যে আমার ফুপি আর কি বলতেছে যে ন্যাকামো, মানে এরকম কিছু একটা বলছে হয়তো বা। সো ওই 2-3 কথায় আর কি আমার বাবার সাথে আমার ফুপি লেগে গেছে। লেগে যাওয়ার পর আমার বাবা কি করছে, আমার ওই ফুপির গায়ে হাত তুলছে। তোলার পর আমার দাদি আবার মনে হয় একটু রেগে গেছে যে কেন ওর গায়ে তুই হাত তুলছিস, তোর তো বড় ছিল। তারপর এই কথা, বড় বোনের গায়ে হাত তুলেছে? হ্যাঁ, বড় বোন বলতে তার 1 বছরের সিনিয়র হবে। আচ্ছা। আমার ছোট ফুপি, সবার ছোট। আর আমার বাবাই হচ্ছে ফ্যামিলির সবার ছোট ছেলে। তারপর করলো কি, জায়া একটা জানালা ছিল, জানালার ভিতরে হাত ঘুষা দিল। কে? আমার বাবা, রাগে, আমার দাদির উপরে রাগ করে। এটা তুমি কত বছর বয়সে গল্প বলছো? এটা আমি 7 বছর। ওকে, ঘুষা দিল। তারপর হচ্ছে ঘুষা দিছে। তো আমি করলাম কি, মানে আমি অবস্থা দেখি আমার বাবার রগটা এখান থেকে পুরো ছিঁড়ে গেছে, এই হাতের এখান থেকে। ডাক্তার বলছে যে হাত কেটে মানে হবে এই অবস্থা। আব্বুরও এই অবস্থা, সাথে আমার ছোট বোনটাও হবে। মেডিকেলে নিয়ে গেছে আম্মু, মেডিকেলে ভর্তি, আমি বাসায়। তো যেদিন গেছে ওই দিন দুপুরের দিকে আমার মা এসে পড়ছে। আচ্ছা। এসে দেখে যে আমি তখন তো ছোট, কাদা টাদা নিয়ে খেলতেছি, কুচুলে কাদার অবস্থা। আম্মু এসে কান্না করে দেয় আমাকে দেখে, কান্না করে দিয়ে বলে যে আমি এই কয়েক ঘন্টার জন্য গেছি, তাই তোর এই অবস্থা, যখন আমি থাকবো না তখন কি করবি? তখন এই কথা বইলা মানে আম্মু কান্না করে দেয়। তো তারপর আম্মু নিজে এসে গোসল টোসল করায় আমাকে। গোসল করানোর পর ঘর পরিষ্কার করে সব কিছু করে। বাবারও এই অবস্থা, হাসপাতালে খাবার দাবার, আমার ছোট বোনটাও হয়েছে। আর সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমার খালামুনি। আচ্ছা। কারণ তখন তো আমার বাবার ইনকাম ছিল না, তখন আমার খালামুনি আমাদের ফ্যামিলিটাকে আমার খালামুনি চালাইছে, খালামুনি দেখছে। তো তারপর হচ্ছে এইভাবে বাবার হাত ঠিক হয়, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়। তারপরে এইভাবে যেতে থাকে। ওই যে আমার আম্মুর যে অসুখটা, সেটা তো দিন দিন বাড়তেছে, আর সেটা এখনো ধরা পড়ে নাই। তখনও ওই যে মানে কি হয়েছে, প্রবলেমটা শেষ হয় নাই। তো আর এটা প্রত্যেক মাসে যেত, ব্লাডিংটা প্রত্যেক মাসে হইতো। আর যখন হইতো আমার কাছে মনে আছে যে যখন ব্লাডিং হতো তখন হচ্ছে একটা আম্মুর একটা আলাদা গ্লাস ছিল। আমাদের বলতো কি যে এই গ্লাসে পানি খাওয়া না, কারণ সে ভাবতো যে ওই রোগটা যদি আমাদের হয়ে যায়, ছোঁয়াছে ব্যাপার, মানে সে এটা ভাবতো, কিন্তু আসলে ব্যাপারটা ছোঁয়াছুঁই ছিল না। তারপর হচ্ছে সেই জিনিসটা ব্যাপার আমি আম্মুকে বলতাম যে আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই হবে, এটা ছোঁয়াছুঁইর কোনো কিছু না। তো তারপর আর আম্মু খুবই মানে অসুস্থ থাকতো, আর প্রত্যেক মাসে তাও আবার খণ্ড খণ্ড ব্লাড যেত। আমি নিজের চোখে দেখছি আমার আম্মু যে কত কষ্ট করছে। তারপর এইভাবে একদিন আমি আস্তে আস্তে 6-এ উঠি। 5-এর এক্সামের একটা কথা বলি। যখন আমি 5-এর ফার্স্ট এক্সাম, যেটা যে সমাপনীর প্রথম সামরিক পরীক্ষা, সেখানে আমার একটা সাবজেক্ট খারাপ হয়। সেটা হচ্ছে তুমি প্রথম সামরিক পরীক্ষায়, সামরিক না এটা সাময়িক, প্রথম সাময়িক পরীক্ষায়, এটা আমিও সামরিকই বলতাম ওই সময়টা, তো ভুল করে এই কারণেই তোমাকে বললাম। হ্যাঁ ঠিক আছে, বলো। প্রথম সাময়িক পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করি আর কি, একটা সাবজেক্টে, সেটা হলো ম্যাথে খারাপ করি। তারপর হচ্ছে আম্মু জিনিসটা বুঝতে পারে যে এখন যদি আমি ওকে করি, যে মারধর করি, তাইলে ওর জিনিসটা আর কি অনেক কষ্ট পাবে জিনিসটা। সো আম্মু মারধর করেন, আম্মু বুঝায় যে এখন খারাপ হয়েছে, থাক, এর পরের বার ভালো করবা, ভালো করার চেষ্টা করবা। তারপর হচ্ছে আমি ভাবছি কি বাবা কিছু বলবে না, কারণ যখন আস্তে আস্তে বড় হইতেছি তখন বাবা এত পড়ালেখার দিকে এতটা দেখতো না। তো আমি তারপর না আবেগের বসে দেখাইছি খাতাটা, যে আব্বু দেখো আমি রেজাল্ট দিছি, খাতা দেখো। তো ওইটার কি লাল দাগ দিয়ে দেয়া ছিল 22। তো বাবা বুঝতে পারছে যে এটা কম, তো বলতেছে এটাতে কম কেন? তারপর আমি বলতেছি এটা খারাপ হয়েছে একটু। আম্মু আমাকে কিছু বলে নেই, আম্মু আমাকে মারে নেই। তো এই কথাটা বলার পর বাবাও করলো কি, শলার ঝাড়ু যেটা বলে, শলার ঝাড়ু নিয়ে আমাকে অনেক মারছে। মানে এত আমি আসলে ভাবতেই পারি না যে সে আমাকে মারবে, মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি।
তারপর আম্মু বলতেছে যে আমার মেয়েটার রেজাল্ট খারাপ করছে, আমি আর কিছু বলি না, আপনি কেন বললেন? আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলি। এই শাসনের বিষয়টা যখন তোমার সাথে হতো, ধরো বাবা তোমাকে শাসন করছে, তখন মা কি তোমার পক্ষ নিত, বা মা তোমাকে শাসন করছে বাবা কি তোমার পক্ষ নিতে, নিয়ে কি তাদের মধ্যে কোনো ঝগড়া হতো? হ্যাঁ হ্যাঁ, অনেক হতো। এমনকি আমার মারও খাইছে এই ব্যাপারটা নিয়ে, যে কেন মারো, এত ও বড় হইতেছে না, ওর গায়ে কেন হাত দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। একটা হচ্ছে যে গায়ে হাত তোলার বিষয় নিয়ে তো বুঝতেই পারছেন আমি কি বলবো, উচিতই না। বিশেষ করে এটা সাধারণত আমি দেখি যে আমাদের সমাজে মারা বেশি করেন সন্তানদেরকে একটা বয়স পর্যন্ত, এবং বাবাদের কাছ থেকে আসলে গায়ে হাত তোলার বিষয়টা অতটা দেখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে স্টোরিটা একটু ব্যতিক্রম। তবে এটা ঠিক যে শাসনটা পরিমিত হওয়া উচিত। আর এই শাসনটা হলে, বিশেষ করে বাবা যদি শাসন করে তাহলে মায়ের সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, মা যদি শাসন করে বাবারও সেখানে ইন্টারফেয়ার করা উচিত না। এবং দুজনকেই মনে রাখা উচিত যে শাসনের লেভেলটা যেন এত না হয়ে যায় যাতে করে আরেকজনকে সেখানে ইন্টারফেয়ার করা হচ্ছে। বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে করে সন্তানের মানসিকতার উপরে খুব ভয়ানক রকমের প্রভাব পড়ে, যে কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা হ্যাঁ, বলো, তারপর কি হলো? তারপর হচ্ছে মারার ওই দিন ছিল জুম্মার দিন, নামাজ পড়তে যায়। যাওয়ার পর আম্মু বলে যে তুমি থাক, মারছে তো কি হয়েছে, থাক, বাবাই তো মারছে। তো বলার পর আমি আবার ইয়া হয়ে যাই। আমাকে আমার বাবার আবার কি, যে আমার বাবার কথা হচ্ছে তুমি অলরাউন্ডার থাকবা, পড়ালেখার দিক দিয়েও থাকবা, আরবি সাইডের দিক দিয়েও থাকবা। তারপর হচ্ছে আমার বাবা আমাকে একটা বই দেয়, সেটা হচ্ছে মানে প্রশ্ন উত্তর ইসলামী আকিদা বইটার নাম। সেটা হচ্ছে মানে ইসলামিক সবকিছু বিষয় ওই বইটার মধ্যে লেখা থাকে। তো আমাকে বলছে 3 মাসের টাইম দিছে, তখন আমি মাত্র ক্লাস 5-এ পড়ি। আমাকে বলে 3 মাসের মধ্যে এই বইটা কভার করে দিতে হবে, আমি এই কয়দিনের মধ্যে তোমাকে ধরবো, যদি তুমি না পারো তাহলে তোমার খবর আছে। এই বইটা নিয়ে আমি অনেক মার খেয়েছি আমি। আচ্ছা, এই যে বইটা তোমাকে দিয়ে তোমাকে এই ধরনের কড়া কথা বললো, ওই বইটার ভেতরে কি আছে, বা ওই বইটা আদৌ তুমি বুঝবা কিনা, বা না বুঝলে তোমাকে বুঝিয়ে দেওয়া, এই ধরনের কোনো বিষয় কি তোমার বাবা তোমার সঙ্গে কখনো করেছে, নাকি বইটা দিয়ে বলেছে তুমি কভার করে দিবা? জাস্ট এটুকু? না, বইটা দিয়ে বলছে কভার করে দিবা, না বুঝলেও তোমাকে কভার করতে হবে। হ্যাঁ, কভার করতে হবে, তোমার মুখস্থ করতে হবে, এমনকি কোরআনের আয়াত সহ অর্থ সহ তোমার মুখস্থ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন 5 বছর বয়স, তখন আমি কোরআন খতম দিই আমি 5 বছর বয়সে। আচ্ছা। তারপর হচ্ছে মানে ওই হিসেবে বাবা মনে করছে যে আমি হয়তোবা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, হয়তোবা তার ধারণা ছিল এরকম। কিন্তু পড়ালেখার চাপ, আবার পাশাপাশি এই বইটা এটা কভার করা পসিবল না। তো এক পর্যায়ে আমি এইসব ডিপ্রেশন নিতে আমি অনেক অসুস্থ হয়ে যাই। ক্লাস 5 এর ঘটনা? হ্যাঁ, ক্লাস 6 এ। এটা হচ্ছে ক্লাস 5 এর ঘটনা। ক্লাস 5 এর ঘটনা, ওকে। হ্যাঁ, তো অনেক অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর বাবা ট্রিটমেন্ট 1 মাস 10 দিনে জ্বরে ভুগি আমি, আমার মনে আছে। তারপর হচ্ছে 3 মাস পর আমাকে ধরতো, আমি তো কমপ্লিট করতে পারতামই না একদম। আর সবচেয়ে বড় কথা, আমি 2-3টা প্রশ্ন যদি পারতামও, তারপর ওনারা দেখলাম ভয়ে বলতে পারতাম না। আচ্ছা, মানে তার চোখের দিকে তাকালে আমার ভয় লাগতো। তারপর হচ্ছে এরকম বলতে পারতাম না। তারপর এরকম শুধু টাইম দিত, আর বলতে পারতো, আর মারতো। এমনকি কলমের চাপ থেকে শুরু করে, মানে কলম আঙুলের নিচে রেখে মারা থেকে শুরু করে পায়ের মধ্যে মারা থেকে, মানে সব রকম মার শেষ আমার। এগুলো মারলে তুমি কি করতে? মানে চিল্লাচিল্লি করতে, কান্নাকাটি করতে? হ্যাঁ, আমি কান্নাকাটি করতাম, খুব কান্না করতাম। তারপর হচ্ছে আম্মু সহ্য করতে পারতো না। আম্মু ঠেকাইতে গেলে আম্মুকেও মারতো। খালি ঠেকাইতে পারতো একজন, সে হচ্ছে আমার দাদি। আমার দাদিকে পাঠিয়ে দিত আমার মা। তো এমনও সময় গেছে, গিয়ে দরজা বন্ধ করে আমার মারতেছে, দরজা অফ করে দিয়ে, কারণ জানে দাদি আসলে মারতে পারবে না, এই জন্য দরজা অফ করে দিয়ে মারতেছে। মানে আমার উপরে এক ধরনের অনেক টর্চার করা হতো, যেটা হচ্ছে আমার ছোট বোনের বেলা আমার ছোট বোন কিছুটা মাফ পাইছে। তারপর হচ্ছে আস্তে আস্তে উনি এরকম বড় হই। আমি যখন 5-এর শেষের দিকে, আমাদের সমাপনী এক্সাম শেষ, রেজাল্ট দিবে, তো সেই মুহূর্তে আমাদের যে এলাকাটা, সেটার পাশে একটা খালের মতো ছিল, এটা ভরাট করছে, মানে এক এলাকার সাথে আরেক এলাকা অ্যাডজাস্ট হয়েছে। তো তখন আমি ওই জায়গায় যাই, মানে এমনি দাঁড়াচ্ছি, ছেলেরা ওখানে খেলতো, ছোট ছিলাম, আর ওরা সবাই বড় বড় ছেলেরা খেলতো, দাঁড়ায় ছিলাম, সাঁকো ছিল একটা। তো ওইখানে দাঁড়ায় আমি মানে দেখতেছি, আমার মা এসে মাত্র মানে আমাকে বলল যে তোর বাবা আসতেছে বলছে। আমি করছি কি, আমি ভাবছি যে আমাকে যদি এখানে দেখে তাহলে আমার খবর আছে। মানে আমার বাবার কথা ছিল যে
আমি বাসা থেকে কি আমি মানে বের হইতে পারবো না, একদম চুপচাপ থাকবো। আমি ছোটবেলা থেকে অনেক চঞ্চল, আর মানে আমার বাবার কথা আমি বাসা থেকে বের হইতে পারবো না। তো আমি বের হয়ে দাঁড়াইছি, হঠাৎ করে করলো কি যে মানে আসলো, এসে আমি তাকে দেখছি, দেখে আরেক বাসায় ঢুকে গেছি। মানে আমার কথা হচ্ছে আমি বলবো যে আমি ওদের বাসায় গেছিলাম, ওদের বাসা থেকে বাসায় আসতে নিছি, কিন্তু আমার বাবা দেখে ফেলছে যে আমি দৌড় দিয়ে ওই বাসায় গেছি। উনি আমাকে করলো কি ওই বাসা থেকে নিয়ে গেল বাসায় যে সাথে সাথে গেটটা লক করে দিল। লক করে দেওয়ার সাথে সাথে আমাকে বেল দিয়ে এত মারছে, সেদিন আমি ফিট হয়ে গেছি, মানে মারা শেষ। বাবা আমার দাদি আসছে, আসার পর বলতেছে যে আমার কসম লাগে তুই গেটটা খোল। তারপরও তবে দাদির সাউন্ড পেয়ে বাবা গেট খুলছে, খোলার পর আমি দাঁড়াইছি, সাথে সাথে পড়ে গেছি। মানে আমার দোষ ছিল, আমি কেন ওইখানে দাঁড়াইছি, আমাকে মানে এতটুকু তো বলতে পারতো ওইখানে দাঁড়ায় না, এখানে ছেলেরা খেলে, ওইখানে দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে 6-এ উঠি, তখন থেকে একটা ছেলের সাথে আমার আবার পরিচয় হয়। তো ওখানে ও খেলতে আসতো, তো ওইখান থেকে আর কি ও আমাকে মানে কি মানে একটু চেতাইতো আর কি। ও একটু ছোট ছিল, মানে চেতাইতো। ও তখন কোন ক্লাসে? তখন আমি 5-এ, মানে আমি 6-এ উঠবো, 6-এ উঠবা এরকম একটা অবস্থায় আছে। আর ও হচ্ছে 8-এ উঠবে, তখন 7-এ আর কি। তো মানে ও আমাকে দেখলে আর কি এবারে চেতাইতো আর কি, এমনি শুধু শুধু। তো তারপর আমি বলি এই ছেলে কে এটা যে আমাকে এরকম ডিস্টার্ব করে সব সময়। তো আমি একদিন বলছি যে দেখেন আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি আমার মার কাছে বলে দিব। তারপরে বলার পর অনেক দিন বাসা থেকে বের হইনি। তারপরে তখন একটু একটু ভিতরে তো আবেগ মানে ইয়া হইতেছে যে এই ছেলেটা ডিস্টার্ব করে, কেন ডিস্টার্ব করে, মানে তখন থেকে ভিতরে হ্যাঁ কিউরিওসিটি একটু ভালো লাগে। ভালো লাগে। তারপর হচ্ছে যখন আমি 6-এ উঠি, 6-এ ওঠার পর আম্মু তো সাথে থাকে, আম্মু একবার দিয়ে আসতো, একবার নিয়ে আসতো স্কুলে। হ্যাঁ, তখন তো ছেলেটার সঙ্গে তোমার পরিচয় হয়নি নাকি? ছেলেটাকে তুমি তখন চিনে ফেলেছো? পরিচয় বলতে আমি মানে আমার ফ্রেন্ড আবার ওকে চিনতো। আচ্ছা, ওকে চিনতো। তো ওকে চেনার পর বলতো, আমি বললাম কি ওকে, তারপর বলছে ও তো ও, তারপর মানে নাম বললো আমাকে, নাম বলছে আমাকে যে এই ছেলেটার নাম এটা। আমি বলি কি এই ছেলেটা আমাকে খালি। তুমি কি ছেলেটার নাম বলতে চাচ্ছো রেডিওতে? ছেলেটার নাম হচ্ছে শাহরিয়ার। কি জানলা তুমি ফ্রেন্ডদের কাছ থেকে শাহরিয়ার সম্পর্কে? ও হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ফাইজলামি করতো, আবার আমার সাথেও করতো। আচ্ছা। তো আমি ওদেরকে বলতেছি যে ছেলেটা আমার সাথেও ফাইজলামি করে, আবার তোদের সাথেও করে, ছেলেটার নাম কি? তারপর ও বলতেছে ছেলেটার নাম শাহরিয়ার। ওকে। তো এই কথা বলার পর তো ওরাও ফাইজলামি করতো, আমি দাঁড়া দেখতাম, আমি করতাম না। আমি যে ওই যে বলছি যে আমি আমার মার কাছে বিচার দিব, এরপর থেকে ছেলের সাথে আমি আর কোনো কথা বলি না। ছেলে আমাকে অনবরত ডিস্টার্ব করতেছে, কিন্তু আমি কিছুই বলতাম না। তারপর একদিন আমার ওই ফ্রেন্ডের সাথে মানে ওর কানেকশনে মানে শাহরিয়ারের ইয়াতে, তো ওই ফ্রেন্ডের সাথে আমি একটু ক্লোজ হয়ে যাই, আমার যে আরেকটা ফ্রেন্ড। তো ক্লোজ হয়ে যাওয়ার পর ও আর আমি, শাহরিয়াররা যে বাসায় থাকতো সেই বাসায় আমার আরেকটা ফ্রেন্ড থাকতো। আচ্ছা। তো আমরা একদিন মানে শাহরিয়ারকে নিয়ে কথা বলতেছি, 2 ফ্রেন্ড। বলার পর ও আর কি মাঝখান দিয়ে আমার আরেক ফ্রেন্ড এসে আমাকে বলতেছে তোমরা শাহরিয়ারকে চিনো? তাই আমি বলছি যে হ্যাঁ আমরা তো চিনি। তো বলছে কীভাবে চিনো? আমি বলি কি ছেলেটা অনেক দুষ্ট, খালি ডিস্টার্ব করে। তা বলতেছে যে ও তো আমরা তো একসাথে। আমি বলি তুমি চিনো? তা বলতেছে যে হ্যাঁ আমাদের একসাথেই থাকি, পাশাপাশি ঘর আমাদের। তাই আমি বলতেছে ও, আমি বলি আমরা আবার ওকে কৌতূহলবশত জিজ্ঞাসা করছি কোন ক্লাসে পড়ে ছেলেটা। তো বলতেছে 8-এ পড়ে। মানে তুমি তখন ক্লাস 5-এর শেষের দিকে? যে মানে আমার ফ্রেন্ডের নাম ধরে বলছে যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল ওর নাম ধরে বলছে যে হ্যাঁ ওকে তো চিনি, কিন্তু আমাকে মানে আয়েশাকে তো চিনি না। ওকে। তো আয়েশাকে চিনি না। একদিন আমি শীতের দিন, আমার আবার একটু ঘোরার স্বভাব অনেক বেশি, আমি ঘুরতে অনেক পছন্দ করি। সকাল সকাল আমি বাসা থেকে বের হয়ে ওই জায়গাটায় দাঁড়ায় থাকি। তো দেখি ওই ছেলেটা আসতেছে, আয়েশা এক জায়গায় বসার পর সে আমার নাম ধরে আর কি ডাকতেছে। ডাকার পর বলতেছে, আমি ভাবতেছি যে সে আমার নাম জানে কিভাবে, আমি তো বলিনি তাকে। এর মধ্যে আমি দাঁড়ায় আছি, মা আসছে, আম্মু আসা দেখে যে আমি গেটের বাইরে দাঁড়ায় আছি। তো আমি বলতেছি তুমি গেটের বাইরে সকাল সকাল কী করো? আমি বললাম আম্মু এমনি ভালো লাগতেছে না, এই জন্য দাঁড়ায় আছি। তো বলছে বাসায় চলো, তোমার বাবা ঘুম থেকে উঠবে, যদি জানতে পারে তুমি বাসা থেকে বেরোইছো অনেক মারবে কিন্তু। তারপর হচ্ছে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর তখন আমার ভিতরে মানে ভাবতেছি যে এই ছেলেটা আমার নাম জানলো কীভাবে, স্কুলে যাবো যা জিজ্ঞাসা করবো আমার নাম কীভাবে জানলো। তো গেলাম ওই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার নাম বলছো ওকে? তো বলতেছে হ্যাঁ আমি তো তোমার নাম বলি না, আমি আসলে বলছি যে তোমাকে চিনে কি না ও। তো বলতেছে, আমি বলছি কেন বলছো? ও তো আমার নাম ধরে এখন আমাকে যেতেছে, আর এটা যদি আমার আম্মু শুনে তাহলে তো
মানে আমার আম্মু আমাকে দোষারোপ করবে। যাই হোক, তারপর একদিন মানে এরকম মানে আমার ওই ফ্রেন্ডের সাথেও আমি ক্লোজ হয়ে যাই। তো আমার কথা আবার আমার ফ্রেন্ড ওকে যায় বলতো, ওর কথা আবার আমাকে মানে মাঝখানে ভাইয়া হিসেবে কাজ করতো। হ্যাঁ। তারপর বলার পর তো একদিন ও ওই ছেলে করলো কি, শাহরিয়ার করলো কি, আমাকে একটা কাগজের মধ্যে লেখা যে তুমি কি রিলেশন করো। তো আমি বলছি কি যে খাতার মধ্যে লিখে পাঠিয়েছে। হ্যাঁ একটা পৃষ্ঠার মধ্যে লিখে পাঠিয়েছে। তো আমি আবার বলছি কি মানে এত বারবার জিজ্ঞাসা করছে, আমার ফ্রেন্ড বলতেছে যে বল তুই ওকে পছন্দ করিস বল। তো আমি মানে ফ্রেন্ড তোমাকে ইন্সপায়ার করতেছে ওকে পছন্দ করে। হ্যাঁ তুই বল যে তুই ওকে পছন্দ করিস। ফ্রেন্ডের নাম কি ছিল? ফ্রেন্ডের নাম রিয়া। ওকে। তো হচ্ছে ও রিয়া আমাকে বলতেছে তুই বল, মানে যে ওদের পাশের বাসায় থাকতো, বলতেছে আমি তোদের কানেকশন করায় দিব। তারপর আমি বলতেছি যে না, আমার মা যদি জানতে পারে তাহলে প্রবলেম হতে পারে। মানে তখন পর্যন্ত কি তোমার শাহরিয়ারের প্রতি কোনো দুর্বলতা বা ভালো লাগে, একটু চাচ্ছ নিজে থেকে সম্পর্ক হোক, এরকম কিছু ছিল? না, সম্পর্ক সেটা না, মানে ভালো লাগতো। ওকে, তার মানে এই ভালো লাগার বিষয়টা রিয়া জানতো? হ্যাঁ, রিয়া জানতো, সেজন্য ইন্সপায়ার করেছে। তারপর রিয়াও কি তোমার বয়সের ছিল? হ্যাঁ, আমার বয়সের। ও কোন রিলেশনশিপে ছিল ওই সময়টাতে? না, ও তখন ছিল না। আচ্ছা। তারপর আমাকে বলার পর আমি বলি আচ্ছা, এতবার যখন বলতেছে যে বইলাতে যে ও নাকি পছন্দ করি আমি। তো বলার পর ও রিয়া যায় আবার ওকে বলে দিছে যে আপনাকে পছন্দ করে। তো বলার পর ও তো পুরা মানে ওই কথাটা কি লুকাবে, ওই কথাটা পুরা স্কুল ছড়াইছে যে ওই মেয়ে আমাকে পছন্দ করে। একই স্কুলে পড়তো তোমরা? হ্যাঁ, একই স্কুলে পড়তাম। ওকে, মানে শাহরিয়ার তুমি রিয়া একই স্কুলে পড়তাম। আচ্ছা। তারপর হচ্ছে এই কথা বলার পর তো রিলেশন না, মানে এমনি দেখা হইতো, পরে কোনো রিলেশন না। মানে আমি পরের দিন আবার আমি বলে দিছি ওকে যা বলবে, আমি যা বলছি ফান করে বলছি, আমি মানে সিরিয়াসলি বলিনি কথাটা। আর আমার মা যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। তো ওই দিনের পর থেকে ওর সাথে আমার আর কোনো কানেকশন নেই। আম্মু দিয়ে আসতো, নিয়ে আসতো, এই পর্যন্তই। এর ফাঁকে হচ্ছে আম্মুর যে সমস্যাটা, হ্যাঁ ব্লাড বের হইতো, তো সেটার কি চিকিৎসা চলতেছে। তো এক পর্যায়ে যখন আমি 6-এর শেষের দিকে এসে পড়ছি, ফাইনাল এক্সাম শেষ, এর আগে আমার আম্মু হচ্ছে বক্ষব্যাধিতে ভর্তি ছিল 1 মাস। তো ভর্তি থাকার পর আম্মুর কাছে ভালো লাগতো না, মানে আমাদের ছাড়া একদমই তা ভালো লাগতো না। তারপর আম্মু বলতেছে যে আমার তো ভালো লাগে না এই জায়গায়, আমাকে নিয়ে যাও। আমার বাবাকে বলতেছে, তো বলতেছে তুমি সারাদিন এরকম কাশাকাশি, আম্মু অনেক কাশতো, তুমি সারাদিন এভাবে কাশবা, আমার ভালো লাগে না। তো বলতেছে যে তুমি থাকো, এখানে থাকো। বলতেছে না, আমার বাসা ছাড়া হাসপাতালে ভালো লাগে না, চারপাশে মানুষ মারা যায়, কীরকম লাগে আমার কাছে। তো এই কথা বলার পর তো বাবা নিয়ে আসছে 1 মাস পর। তারপর আমাদের আবার ভর্তি করায় দিয়ে, আমাদের 6-7-এ ভর্তি করায় দিয়ে আমার মার তখন ধরা পড়ছে যে আম্মুর ফুসফুসিতে 2টো, একটা বড় যেটা সেটার হচ্ছে পুরাটাই হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। আর যেটা ছোট সেটা হচ্ছে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তো তারপর বলছে যে অপারেশন করতে হবে। কিন্তু আমার আম্মুর ভিতরে এই জিনিসটা আমি দেখছি সবসময়, সে কোনো সময় একটা জিনিসে হার মারতো না যে আমার এত বড় একটা রোগ হয়েছে। সে কাউকে বুঝতে দিত না যে সে এত বড় একটা রোগ নিয়ে ঘুরতেছে, আর কেউ তাকে দেখে বুঝতে পারে নাই যে তার এত বড় একটা রোগ। ইভেন হচ্ছে তার যখন গলা দিয়ে রক্ত যেত, আমরাও বুঝতে পারতাম যে তার সে অসুস্থ। হাসপাতাল থেকে বলছে যে আপনার অ্যাডমিট হতে হবে আর অপারেশন করতে হবে ইমার্জেন্সি, না হলে যতটুকু আছে এতটুকু পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তখন আমি ফেব্রুয়ারি মাসে আমি আবার আম্মু যখন হাসপাতালে ছিল, আম্মু হাসপাতালে যাওয়ার আগে আমাকে বলছে কি পেন্সিল বক্স কিনা দিবে। তো আমি বলছি যে তুমি আমাকে, আমি তো বলছি যে আমি অনেক তেরা ছিলাম। তো আমি ফোন দিয়ে বলতেছি তুমি আমাকে বলছিলা যে তুমি পেন্সিল বক্স কিনা দিবা, তুমি পেন্সিল বক্স না কিনা দিয়ে তুমি চলে গেলা, তুমি আমাকে পেন্সিল বক্স কিনা দিয়ে যাও, আমি জানি না, দিতেই হবে আমাকে পেন্সিল বক্স। তো আম্মু বলতেছে যে আম্মু আমি তো অনেক অসুস্থ, আমি তো এখন দিতে পারবো না। তো আমি বলতেছে আমি জানি না তুমি আমাকে পেন্সিল বক্স কোথা থেকে দিবা, আমাকে তুমি কয়েকদিনের ভিতরেই পেন্সিল বক্স দিবা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আইসা নিই। আমার আম্মু একটা গ্লাস সেট আনছে, সে মহাখালী থেকে সে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটে আসছে, হাইটা সে বাসায় গেছে, আমাদের বাসায় যাওয়ার পর বাসায় যায় বলতেছে যে আমি আজকে মহাখালী থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটে আসছি। তো আমি বলতেছি যে তুমি কেন হাইটে আসছো, তোমার কষ্ট হয়নি? তা বলতেছে যে না কষ্ট হয়নি, তোমাদের দেখার জন্য আমার মনটা সবসময় ছটফট করতে থাকে, আমার ভালো লাগে না ওই জায়গায়, আমার ভয় করে কেন জানি,
আমার ওইখানে থাকতে অনেক ভয় করে, আমার মাকে বলতো আমাদের। তো ওইটা ছিল আমার আম্মু সে অপারেশনের শেষবার আসা বাসায়, ওইটাই ছিল শেষবার আসা। তো বাসায় আসার পর আমি আবার আম্মুর সাথে সন্ধ্যার দিকে আমার আবার রাগারাগি হয়েছে একটু। আমি বলতেছি যে আম্মু তুমি আমাকে বলছিলে পেন্সিল বক্স কিনা দিবে, তুমি কালকেই পেন্সিল বক্স কিনা দিবে আমাকে। তা বলতেছে যে আমার তো অপারেশনের ডেট আছে, তো আমার অপারেশনের ডেট তো সামনে, তো আমি তোমাকে যে পেন্সিল বক্স আছে ঠিক আছে আমি তোমাকে কালকে পেন্সিল বক্স কিনা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওই দিনই আমার আম্মুর ফোন আসছে যে আপনার অপারেশন হবে অমুক তারিখে, আপনি এসে পড়েন। আম্মু ওই দিনে চলে গেছে, ওই দিন চলে গেছে। আর আম্মুর ওই দিন যাওয়ার সময় মানে বারবার শুধু পিছের দিকে, আমার কাছে মনে হলো আম্মু যাইতে চায় না, মানে এরকম একটা অবস্থা। এর আগে আমার আম্মুর যখন হয় মানে অপারেশন, আম্মু আর কি ডাউটে ছিল আমি করবো কি করবো না, করলে কি ভালো হবে না না করলে ভালো হবে। তখন আমাকে বলছে ইস্তেখারা দিতে, যেটা হচ্ছে 3 দিনের থাকে। তো আমি করছি কি দিছি। ফার্স্টের দিন দেওয়ার পর আমি একটা স্বপ্নে দেখছি, যে স্বপ্নটা হচ্ছে এরকম যে একটা আম্মু যাইতেছে, তার পিছনে একটা ষাঁড় গরু। আমি ষাঁড় গরুটা দেখে পিছনে এসে একটা বাসায় লুকিয়ে গেছি। বাসায় লুকানোর পর বিল্ডিংয়ের সাথে বিল্ডিংটা দেখলাম, আমি ঢালান দেওয়ার সাথে সাথে ধুসা পড়ে গেলো বিল্ডিংটা। আর সামনের দিকে দেখতেছি আম্মুকে যে আমি ডাকতেছি, আম্মুর কোনো সারা শব্দ নেই। পরে দেখলাম ভ্যানিশ হয়ে গেল আম্মু। তো এই গল্প মানে এই স্বপ্নটার কথা আমি বলছি আম্মুকে। বলার পর আম্মু বলতেছে আমার বাবাকে বলতেছে যে ও তো এই স্বপ্ন দেখছে, মনে হয় স্বপ্নটা খারাপই, তো আমার কাছে মনে হয় যে অপারেশন না করাটাই ভালো হবে। আমার বাবা বলতেছে যে না, তুমি কি সারা জীবন এভাবে খক্কর খক্কর করবা, মানে কাশবা, মানে সে ব্যঙ্গ করতেছে এক হিসেবে, তুমি এরকম কাশবা আমার ভালো লাগে না, রাত জেগে এরকম করো আমার কাছে সহ্য হয় না এগুলা, তোমার অপারেশন করতেই হবে। তারপরে এই কথা বলার পর তারপর আম্মু বলছে যে আব্বুর কথা শুনে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে করবো। আর ও আমাকে বলতেছে যে বাবা বলতেছে যে ও ছোট মানুষ, ও যা দেখছে এর উপরে আর কি থাকুক গা, ওর কথা ধরে তো তোমার অপারেশন বন্ধ করা যাবে না। এই কথা বলার পর আম্মু আব্বুর কথা শুনে রাজি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসতো, অনেক অসম্ভব ভালোবাসতো। আর সে এতটা বিশ্বাস করতো আমার বাবাকে, সে মানে অনেক বিশ্বাস করতো, সবার কাছে বলতো। আর সবচেয়ে বড় কথা আমার মাকে কোনো সময় দেখি না পার্সোনালি সে নিজের জন্য একটা কাপড় বানাইছে। সে তার বোনের কাপড়, আমার খালা হচ্ছে একটু খাটো আমার মা থেকে, আমার মা লম্বা ছিল, তার কাপড়গুলোর মধ্যে আরেক কাপড় জোড়া দিয়ে লম্বা করে সে পরতো। এমনকি তার অপারেশনের টাকাটাও আসছে হচ্ছে সাহায্য হিসেবে, জাকাত হিসেবে আসছে আমার মার অপারেশনের টাকাটা। আর হচ্ছে আমার মার ট্রিটমেন্ট হচ্ছে সরকারি হাসপাতালে হয়েছে। তো তারপর যেই দিন অপারেশন 22, এটা হচ্ছে 11 তারিখে, ফেব্রুয়ারি মাসের 11 তারিখে অপারেশনটা হয়েছে। অপারেশন হওয়ার পর সাকসেসফুল হয়েছে, হওয়ার পর আমরা বের হয়েছি, আমি বাসায় চলে গেছি। আম্মুর ওই দিন জ্ঞান ফিরে নেই। অপারেশন করার পর যখন ফুসফুসিটা চেক করছে, ওটার ভিতরে দেখছে টিবি ধরা পড়ছে আর হচ্ছে পুজ হয়েছে, ইনফেকশন হয়ে গেছে। তারপর হচ্ছে আম্মু অনেক দিন আইসিইউতে ছিল। লাস্টবার আম্মুকে আমরা দেখতে চাই হচ্ছে 21 ফেব্রুয়ারিতে, আমি আর আমার বাবা দেখতে যাই। তো ওই দিন দেখতে যাওয়ার পর আমি মানে বক্ষব্যাধিতে ঢোকার সাথে সাথে দেখি একটা মহিলার লাশ। তো দেখা আমার ভিতরে একটা চিপ দিছে, যে আমার কাছে মনে হইতেছিল যে আমার মার সাথে হয়তো বা এটা আমার শেষ দেখা, আমার কাছে এটা মনে হইতেছিল। আমি আস্তে আস্তে আগেইতেছি, আর আমার ভিতরে মানে কেমন জানি এক ধরনের অদ্ভুত একটা কাজ করতেছে। যাওয়ার পর আম্মুকে দেখলাম, আম্মুকে দেখা মানে এমন লাগলো যে যেই মানুষটা এতটা শক্ত ছিল সেই মানুষটা এত তাড়াতাড়ি মানে এতটা নিস্তেজ হয়ে গেছে, সে যা বলার মতো না। তারপর আমি যাই আম্মুকে জড়ায় ধরে বলতেছি দেখি উঠতে পারে না, এই সাইড পুরাই কাটা আমার মার, এভাবে ধরে উঠতে হয়, একটা গামছা বাঁধা ছিল বেডের সাথে, সেটা ধরে উঠতে হয়। আমাকে দেখে আমার কাছে মনে হলো কি আমার মা আমাদের চিনে না, আমার কাছে এরকম মনে হলো যে আমার মা আমাদের চিনে না, মানে এতটা মানে শরীরের যন্ত্রণায় সে আর কি আমাদের সাথে কথা বলতে এতটা ইচ্ছুক না। তারপরে দুপুর পর্যন্ত থাকলাম, জুম্মার নামাজ পড়তে পর্যন্ত। আব্বুর সাথে কথা বলে আম্মুকে বিদায় টিদায় দিয়ে আসলাম। আসার পর বাসায় আসা সন্ধ্যার দিকে আম্মু কল দিছে, বাবা আসছে বাসায়। কল দেওয়ার পর আম্মু বলতেছে যে আমি কালকে আয়সা পড়বো, আমাকে কালকে রিলিজ করে দিবে। আমরা তো অবাক যে শিলি এখনও শুকাইলে রিলিজ করে দিবে, এটা আবার কেমন ধরনের। তো বলতেছে যে না, আমাকে ডাক্তার বলছে আয়সা যে আমাকে রিলিজ করে দিবে।
তো বলতেছে যে আব্বু বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, তোমাকে রিলিজ করে দিবে। আমার বাবাকে বলতেছে মেজো ভাবিকে দাও, মানে আমার মেজো চাচিকে দাও, দিতে বলতেছে মেজো ভাবিকে দাও। দিছে, দেওয়ার পর আমার মেজো চাচিকে বলতেছে যে আমাকে কালকে রিলিজ করে দিবে, ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করবি, তুই একদম সানসেটগুলো মুছবি বিছানা একলা দিয়ে, এত সুন্দর করে বর্ণনা করতেছে। ঠিক ওইভাবেই পরের দিন সকালে ঘুম থেকে উঠছি আমরা ওই দিন একটু লেট করে ঘুম থেকে উঠছি। উঠার পর বাবার কাছে সকালেই ফোন আসছে, আম্মুর অবস্থা অনেক খারাপ, বেড থেকে নিচে পড়ে গেছে মাথা ঘুরায়। সে আর কি উঠে মশারিটা খুলতে নিছে, ওই মুহূর্তে মাথা ঘুরে নিচের দিকে পড়ে গেছে। ওই তখন থেকে যে তার অবস্থা খারাপ। তারপর আব্বুর কাছে খবর গেছে, আব্বু আমাকে বলতেছে তুই এতক্ষণ ধরে ঘুমাইতেছিস, তোর আম্মুর অনেক অবস্থা খারাপ। তারপর আমি বলতেছি যে আমি চুপ করে আছি, কিছু বলিনি। তো আব্বু চলে যাওয়ার পর ওই দিন আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পর সেই দিন মানে একটু মুডটা একটু অফ ছিল। স্কুলে আসলাম, আসার পরে মেজো কাকির কাছে শুনতে পারলাম আম্মুর অবস্থা আরও বেশি খারাপ। ডাক্তার বলছে যে সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই বাঁচার। এই কথাটা বলার পর শোনার পর আমি অনেক কান্না করতেছি। আমার চাচি বলতেছে দোয়া কর যে, তারপর হচ্ছে দোয়া দুরুদ পড়তেছি। হঠাৎ আমি এক মুহূর্তে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর তারপর হচ্ছে আমাকে ঘরে নিয়ে যায়। আমি যে কখন ঘুমায় যাই আমি নিজেও জানি না। 3টার দিকে আমাদের ঘরে নক হয়, 3:15-তে রাত 3:15-তে নক হয়। আমার ভিতরে তখনই আমি বুঝতে পারছি যে হয়তো দরজা খোলার পর একটা খারাপ সংবাদ শুনবো। দরজা খোলার পরে আমি দেখি যে আবার আমার চাচি বসে বলতেছে তোর আম্মু আর নাই। নিয়ে আসার পর বাসায় আমাদের ঘরে রাখা হয় আম্মুকে। তো আমার বাবা 3বার সেন্সলেস হয়ে যায় এই সংবাদটা শোনার পর। আচ্ছা, সব কিছুই মানে আম্মুকে গোসল টোসল করার পর আম্মুকে যখন শেষবারের মতো দেখবো, আমার বড় ফুপ্পি আমাকে বলতেছে যে শেষবারের মতো তোমার মাকে দেখে নাও, এরপরে আর তোমার মাকে দেখতে পারবে না কোনো দিনও। আর আম্মুকে এরকম মনে হইতেছিল যে মনে হইতেছিল না যে সে মারা গেছে, মনে হইতেছিল যে সে ঘুমায় আছে। আর আমি জানি না কেন আম্মু মারা যাওয়ার পরে মানে আমার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু খুবই কষ্ট পাইছি আমি। এটা আমি বুঝতে পারছি যে আমি অনেক কষ্ট পাইছি। তারপর এরকম কয়েকদিন চলে যাওয়ার পর আমার যে ছেলেটার কথা বলি, আম্মু মারা যাওয়ার পর সেই ছেলেটার মানে ইয়াটা আরও বেশি বেড়ে যায়। মানে শাহরিয়ার? হ্যাঁ, শাহরিয়ারের বাসার সামনে আসা, আমাকে ডিস্টার্ব করা। এর আগেও মানে ও এরকম ডিস্টার্ব করতো আমাদের ফ্যামিলির, মানে সবাই জানতো যে ছেলেটা আর কি বাসার সামনে এসে ইটি করে, বাথরুমে ইটা মারে। তো এরকম করার পর তা বলতেছে, আমার দাদি আমাকে বলতেছে যে এই ছেলে কেন এখানে এসে এরকম করে, আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে আমি তো জানি না কিসের জন্য এরকম করে। তো আমি বললাম কি আম্মুর ফোন তখন আমরা চালাই, আমাদের ঘরে আর কি রাখি। তো আমি বলছি কি আমি ভাবতেছি যে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন দিব, রিয়াকে ফোন দিয়ে ওকে বলবো যে ওকে একটু দাও, আমি ওকে বলবো যে আপনি যাতে আমাদের বাসার সামনে এরকম ডিস্টার্ব করবেন না, কারণ এটা আমার উপরে ইফেক্ট পড়তেছে। আচ্ছা, আমি রিয়াকে সন্ধ্যার সময় ফোন দিছি। ফোন দেওয়ার পর বলছি যে শাহরিয়ার কেন এরকম করতেছে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি বললে তো হবে না, তুই বল। আমাকে বলতেছে তুই বল। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই ওকে ফোনটা দে, কিন্তু ওকে কসম কাটাবি যাতে এই নাম্বারটা ও না নেয়। তো রিয়া ওকে কসম কাটায় বলছে যে এই নাম্বারটা আপনি নেবেন না, কারণ এটা হচ্ছে ওর বাসায় থাকে, বাসায় ওর বাবাও মাঝে মধ্যে চেক করে ফোনটা। আচ্ছা। তো তারপর ও হচ্ছে এরকম মানে ফোন দিয়ে আমি বলি যে আপনি এরকম করতেছেন, আমার বাসায় অনেক সমস্যা হইতেছে। তো যখন আমি ফোনে কথা বলি তখন সেটা আবার আমার বড় চাচি যে সে মানে সাইড থেকে শুনতে পারে যে এটা একটা ছেলের কণ্ঠ, আমি যার সাথে কথা বলতেছি। তো সে বলতেছে যে এটা তো একটা ছেলের কণ্ঠ, ছেলেটা কি? আমি বলি কি যে আসলে কাকি এরকম তো না, বিষয়টা এরকম, আমি ওকে জাস্ট নিষেধ করছি যে যাতে না আসতে। তো আমাকে বলতেছে নাম্বার পাইছে কোথা থেকে। তো আমার কাকি না বুঝে মানে না জেনে আমাকে বলতেছে যে মা মারা গেছে, এখনই এগুলা শুরু করে দিছিস। ওকে ওকে।
তারপর এই কথা বলার পর আমি আবার বলতেছি যে না কাকি, আসলে তো আমি এরকম করতেছি না, আমি ওকে বারণ করছি যাতে আমাদের বাসার সামনে না আসে। তো শাহরিয়ার নাম্বারটা পাওয়ার পর ও আমাকে শুধু ডিস্টার্ব করতো, ফোন দিত ওর ফ্রেন্ডদের নাম্বার থেকে, ফোন দিত। দেখতাম কি আমার বাবার সামনেও ফোনটা আমি রাখতে পারতেছি না, ফোন দিলে অবশ্যই আমার বাবা ধরবে, ধরার পর যদি বলে যে তুমি কে, কোথা থেকে ফোন দিছো, কাকে চাও, যদি ও বলে দেয় তাহলে তো আমার প্রবলেম হবে। তো ফোনটা আমার কাছে রাখি, আমি সবসময় আমার কাছে রাখি। তো এরকম মানে কথা বলতে বলতে মানে ও আমাকে কনভিন্স করে যে তুমি বলো, নাইলে কিন্তু আমি তোমাকে ডিস্টার্ব করবি হবে, আমাকে বলে। তো আমিও কথা বলতে বলতে একটু উইকনেস চলে আসা পড়ে আর কি ওর প্রতি। তো আমি ওকে হ্যাঁ বলি, বলার পর এরকম রাত্রে কথা বলতাম। আমি একেবারে মানে একদম গভীরে চলে গেছিলাম, মানে আমি আসলে মানে শারীরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওর উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলে, আর নাকি গভীর বলতে তুমি অন্য কিছু বোঝাচ্ছ? না না, আমি বুঝাচ্ছি যে মানে আমি উইক হয়ে গেছি ওর থেকে বেশি। আচ্ছা, এইটার পিছনের অন্যতম কারণ তোমার মার অ্যাবসেন্স গুলো, বিষয়গুলো নিয়ে তার সঙ্গে অনেক বেশি ডিসকাস করতা। বিষয়টা কিরকমই ছিল যে ওই সময়ে এরকম একজন মানুষ দরকার যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়, নাকি শারিয়ার কি ভালো লাগা শুরু হয়ে গেল? না না, এরকম কারণ আমার বাবার কাছ থেকে তো ওই সাপোর্টটা পাইনি। পয়েন্ট করবেন প্লিজ, এগুলো নোট করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের জীবনে যে ভয়াবহ রকমের পরিবর্তনগুলো আসে, কিংবা একটা মানুষের জীবনে যে পরিবর্তনটাই আসুক না কেন, সেটার পেছনে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কারণ থাকে। হ্যাঁ, সো এই 16 বছরের বাচ্চার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন ওর 2 হাতের ছবি দেখে। বাট আপনাদের প্রত্যেকেরই ওর পুরো এই বিষয়গুলো একটু জানা উচিত, যাতে করে আপনাদের বাচ্চাদের জীবনে এই ঘটনা না ঘটে। এবং একই সাথে বাচ্চা যারা শুনছো, 16 বছর 18 বছর, আমি বাচ্চাই বলবো এদেরকে, একটু জেনে নাও যাতে করে তোমরাও এই ধরনের ভুলটা না করো। হ্যাঁ, মানে বাবার সাথে শেয়ার করার মতো অবস্থা ছিল না, কাকি এদিকে সন্দেহ করছে মার অ্যাবসেন্সের কারণে, যে কারণে ওই ছেলেটার সঙ্গে এক ধরনের একটু তো ভালো লাগা আগে থেকে ছিলই। সো তারপর হচ্ছে আমি ওর সাথে এরকম কন্টিনিউস কথা বলতে থাকি। তারপর এক পর্যায়ে বাবা যায় হচ্ছে সিলেটে। আচ্ছা, তার মনটা অনেক খারাপ থাকে আম্মু মারা যাওয়ার কারণে। সে ওখানে যায়, যাওয়ার পর ওইখান থেকে একজন আমার বাবার বন্ধু তাকে ফোন দিয়ে বলে যে তুমি চলে গেছো, তোমার মেয়ে তো এগুলা করতেছে, সম্পর্ক করতেছে একটা ছেলের সাথে। তো বলার পর আমার বাবা আমাকে এবারে তখন কিছুই বলে না, বুঝতে দেয় না বিষয়টা, যে বাবা জানে। আসার সাথে সাথে ফোনটা লুকিয়ে ফেলছে। আচ্ছা, তখনই আমি কিছুটা বুঝতে পারছি যে বাবা হয়তো বা জানছে কারো থেকে। আমি তারপরে লুকায়া মানে আমি বুঝতে পারছি যে মোবাইলটা কোথায় রাখতে পারে। আমি নিয়ে সকালে আমার দাদির ঘরে চলে আসি। দাদির ঘরে এসে আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি। তারপর হচ্ছে কল দেওয়ার পর আমি ওকে বলি যে মানে বাবা মনে হয় জানছে সব। বাবা হঠাৎ করে আসার পর আমাকে বলতেছে যে ফোনটা কোথায়। তাই আমি বলি কি আব্বু, ফোন তো সবসময় আমার কাছেই থাকে, এখন ফোন চাইতেছো? তো বলতেছে ফোন দে, ফোন তোর কাছে রাখা যাবে না। ফোন নিয়ে নিছে। নেওয়ার পর হঠাৎ করে আমাকে ঘরে ডাক দিছে বাবা। হ্যাঁ বাবা। মানে মায়ের মৃত্যুর কতদিন পরের ঘটনা এটা? এটা হচ্ছে 3 মাস পরের ঘটনা। ওকে, তারপর ঘরে ডাক দিছে। দেওয়ার পর আমাকে বলতেছে, আর সবচেয়ে বড় একটা কথা আমি একটু বলিনি, সেটা হচ্ছে আমার যে আইডি কার্ডটা, আমি সবসময় হিজাব পরে আইডি কার্ডের ছবি তুলতাম, কিন্তু ওইবার শুধু আমাদের যে স্কুলের যে হেড স্যার, সে বসে হিজাব খুলে করতে হবে, এটা বাধ্যতামূলক করছিল। তো আমি হিজাব খুলে তখন আর কি ছবিটা তুলি। তোলার পর মানে ও আমার কাছে ছবিটা চায়, আইডি কার্ডটা চায়, এটা হচ্ছে শাহরিয়ার চায়। চাওয়ার পর আমি দিতে চাই না, যে কারণ আমার তো হিজাব দেওয়া না মাথায়। তো এক পর্যায়ে মানে ও বলে যে তুমি যদি না দাও তাহলে মানে অনেক কনভিন্স করে। তো বললাম, আমি তো উইক ছিলাম, তো বলছে ও রাগ করবে, থাক দিয়ে দিই। তো আমি আইডি কার্ডটা দিয়ে দিছি ওকে। তো আমার বাবা আমাকে বলতেছে, হঠাৎ করেই বলতেছে, তোর আইডি কার্ড কোথায়, স্কুলের আইডি কার্ড কোথায়? তা আমি বললাম যে আইডি কার্ড আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিছি। তো বলতেছে ফ্রেন্ডকে দিয়ে দিছিস, চলো ওই ফ্রেন্ডের বাসায় যাবো। তারপর আমি বলতেছি যে না, ওই ফ্রেন্ডের বাসা তো আমি চিনি না। এখন আমাকে বলতেছে যে না, চিনিস না বা যেটাই হোক, আমি আইডি কার্ড, কিন্তু আমি তো জানি যে আইডি কার্ডটা হচ্ছে ওর কাছে, আর এটা হয়তো বা বাবাও জানতো, হয়তো বা কোনো না কোনো ভাবে খবর পাইছে। তো আমাকে বলতেছে যে হিজাব ছাড়া আইডি কার্ড তুই কেন আরেকজনকে দিছিস, এটা যদি সে আরেক জায়গায় দেয় তখন কি করবি? আচ্ছা, তারপর আমি বললাম কি যে ও কাউকেই দিবে না। তা বলতেছে আমি জানি না, আইডি কার্ড এই মুহূর্তে নিয়ে আসতে হবে। ওই দিন অনেক মারধর করছে,
মারধর করার পর মেজো কাকি বলতেছে আচ্ছা আমি নিজে আইডি কার্ড এনে দেবো। তারপর যখন মারার পর আমি বলছি যে এই আইডি কার্ডটা ওই ছেলের কাছে। বলার পর আমার মেজো কাকি ওই শাহরিয়ার কাছে গেছে, যা বলছে যে বাবা তুমি আইডি কার্ডটা দিয়ে দাও। তো বলতেছে যে আন্টি আইডি কার্ডটা তো আমার কাছে এখন নাই, বাসায় রেখে আসছি আমি। তো বলতেছে যে তুমি যেখানে রেখে আসো না কেন এখনই নিয়ে আসো, আয়শার বাবা আয়শাকে অনেক মারবে না হলে। তো এই কথা বলার পর ও করলো কি যে তো বলতেছে যে আচ্ছা আন্টি আপনি একটু ওয়েট করেন আমি নিয়ে আসতেছি। তো বাসা থেকে যে নিয়ে আসছে আইডি কার্ডটা নিয়ে আসার পর বলতেছে যে এই কাজ আর কোনোদিনও করবি না, কোনো ছবি কাউকে দিবি না, আর একটা ছেলেকে তো ভুলেও না, যদিও কিছু করে ফেলে এটা নেটে দিয়ে দেয়। তখন আমি অনেক কান্না করি, তখন করবো না বলছি কিন্তু কন্টিনিউস কিন্তু আছে ওর সাথে আমার। এরপরে তুমি যোগাযোগ করলে কিভাবে? তোমার কাছ থেকে সেল ফোন নিয়ে নিয়েছে? হ্যাঁ, ফোন নাম্বার, এই যে স্কুলে দেখা হয়, একই স্কুলে পড়ি আমরা। আচ্ছা, তো তুমি জানালে তোমার বাসায় কি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? হ্যাঁ, আমি জানাইছি। জানানোর পরে ও আমাকে কিছুই বলেনি। তারপর হচ্ছে একদিন ওর সাথে আমার বাবার দেখা হয় রাস্তায়, বলতেছে যে দেখো বাবা তোমাদের বয়স তো এখন অনেক কম, আচ্ছা এরকম কেন করতেছো, যদি তুমি এরকম করো আমি কিন্তু হেড স্যারের কাছে বিচার দিব তোমার নামে, তুমি যদি ওর সাথে আর কোনো রিলেশন রাখো। তখন ও আবার একটু অন্যরকম, মানে ওর কথাবার্তার ভাবভঙ্গি একদম অন্যরকম। ও বলতেছে আচ্ছা আপনি পারলে কিছু করেন, এরকম কথা বলছে। এই বিষয়গুলো তুমি জানলা কোথা থেকে? এই বিষয়গুলো আমি জানছি পরে, হচ্ছে যে আমার চাচি বলছে, আমার ছোট বোন বলছে, আমার বাবা বলছে। বলার পর তারপর হেড স্যারের কাছে গেছে আমার বাবা। যাওয়ার পর হেড স্যারও আমার বাবাকে চিনতো। তো বলতেছে তুমি আসছো এখানে, আমার বাবাকে জিজ্ঞাসা করতেছে হেড স্যার। তো বলতেছে যে আপনাদের স্কুলে এই নামে একটা ছেলে আছে, আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে। এটা তোমার বাবা? আমার বাবা বলছে। তো হেড স্যারকে বলতেছে যদি এর পরে এরকম কাজ করে আপনার স্কুলের এই স্টুডেন্ট, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। তো এই কথা বলার পর হেড স্যার বলছে আচ্ছা ঠিক আছে তুমি রাগারাগি করো না, আমি ব্যাপারটা দেখতেছি। তারপর ওকে ডাইকা নিয়ে আসার পর ওকে বলে যে তোমার বাবা মাকে ডাক দাও। কিন্তু এই ব্যাপারটা নিয়ে হেড স্যার ওর বাবা মার সাথে কিছু বলে, ও এলাকার বড় ভাই নিয়ে যায়। এগুলো কি ইন দ্য মিন টাইম তোমাকে জানাচ্ছিল যে এরকম করেছে তোমার বাবা? হ্যাঁ, এটা আমি পরে ওর থেকে শুনতে পারছি। এটা কি পুরো ঘটনা ঘটার পরে শুনেছো না ঘটনার মাঝখানে শুনেছো? না, আমি ঘটার পরে শুনছি। আচ্ছা, ঘটনার পরে। তারপর হ্যাঁ, এলাকার বড় ভাই নিয়ে যায়। তারপর হচ্ছে এলাকার বড় ভাইকে নিয়ে যায়। তারপরে একদিন ও আমার সাথে সকালে আমাকে দেখার জন্য আসে, সেটা ওর বড় বোন জানতে পারে। তো ওর বড় বোন জানার পর ওকে অনেক মারধর করে। মারার পর 2-3 দিন এমনি কানেকশন ভালো থাকে, এর পরের দিন আমাকে না করে দেয় 2-3 দিন পর, যে আমি রিলেশন রাখতে পারবো না তোমার সাথে। আচ্ছা, তো আমি বলছি যে কেন? তো বলতেছে যে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হইতেছে। এটা ও নিজে এসে বলে নাই, ওর এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে বলাইছে ব্যাপারটা। তারপর বলানোর পর আমি তো বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি পরে আমি নিজের মানে মেন্টালি আমি একদম অন্যরকম হয়ে যাই, মানে এটা বলার পর। হ্যাঁ, কিন্তু ও আমার নাম নিয়ে অনেকবার মানে ব্যঙ্গ করছে, ওর ফ্রেন্ড সার্কেল আমাকে এমনকি আমাকে অনেক কথা বলছে রাস্তার মধ্যে, অনেক ইফটিজিং করতো। এমনকি ওর যন্ত্রটা আমি নেকাবও পরে কয়েকদিন চলছি। তখন ভাবলাম যে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। তখন এর মধ্যে কিন্তু মানসিক যে একটা অশান্তি এটা ছিল আমার ভিতরে। আচ্ছা, আর হচ্ছে ক্লাস 7 আমি যে ছোটবেলার কথা বললাম যে আমি একটু অ্যাপিউজড হই ছোটবেলায়, সেই ঘটনাটা আমি ক্লাস 7-এ আমার দাদির কাছে জানাই। আচ্ছা, আর সেটা হচ্ছে লাইফ ওকে যে সাবধান ইন্ডিয়া, এটার ভিতর এরকম একটা কাহিনী দেখাইতেছিল। রাইট। তো তখন আমার কাছে ভিতরে আমার মনে হলো যে আমার সাথে তো সেম কাহিনী হয়েছে, তো আমার হয়েছে। তখন আমার মনে হতেছিল আমি যদি এখন কারোর কাছে না বলি, আমি মনে হয় হয়তো বা আমি আর থাকতে পারতেছি না, বিষয়টা আমার ভিতরে রেখা। আচ্ছা, তারপর হচ্ছে এই কথা বলার পর তুমি এক পর্যায়ে বলে দাও? হ্যাঁ, বলে দিছি। বলে দেওয়ার পর আমার দাদি আমাকে বলতেছে যে তাহলে এই কথাটা তুমি এতদিন আমাকে কেন বলো নাই? তাই আমি বলছি যে এতদিন বলি নাই, বললে হয়তো বা তোমরা বিশ্বাস করতে না, বা আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে। দাদি ভাবছে যে এটা মনে হয় রিসেন্টলির ঘটনা, সেটা বুঝতে পারি না, সেটা অনেক আগের ঘটনা। আচ্ছা, সেটা আমার ফুপ্পির কাছে বলছে। আমার ফুপ্পি তখন আবার মানে আমার ফুপ্পি কাউকে বলেনি, সে তার ভিতরে নিছে যে। তারপর আমার ফুপ্পি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা তোমার কত বছর আগের ঘটনা? তাও বলছে আমি অনেক ছোটকালের ঘটনা এটা। তারপর আবার ফুপ্পি বলছে আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও, জীবনে এরকম হয় ছোটকালে, এগুলো নিয়ে তুমি কষ্ট পাও না। বুঝানোর পর তারপর ফাইনাল এক্সাম দিলাম, দিয়ে 8-এ যখন উঠি, 8-এর প্রথম সাময়িক পরীক্ষায়
আমার ভালো রেজাল্ট করি একটা। তো যখন দ্বিতীয় সাময়িক দিব তখন আমার ফুফাতো ভাইয়ের একটা ফ্রেন্ড আছে। তো আমার ফুফাতো ভাই সবসময় দেখতো আমি মন মরা থাকতাম, ওই একটা ব্যাপার নিয়ে সবসময় মানে গোমরা করে বসে থাকতাম। তখন সে বলে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সো তুমি ওর সাথে রিলেশন করে দেখতে পারো। আচ্ছা। তারপরে হচ্ছে তো বলতেছে আমি একবার রিলেশন করে অনেক কষ্ট পাইছি, এখন আর ওইরকম কষ্ট পাইতে চাই না আমি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলে তো দেখতে পারো, কথা বলে দেখো ফোনে। তো একদিন কথা বলছি ওই ফোনে, যে ফোনে শাহরিয়ার সাথে কথা বলছিলাম ঠিক ওই ফোনে। খালি শাহরিয়ার কি ওই সময়টাতে কোনো চেষ্টা করেনি তোমার সঙ্গে? না, কোনো চেষ্টা করেনি। আচ্ছা ওকে। আমি চাইছি যে শাহরিয়ার জায়গাটা ওরকে দিয়ে কভার করার জন্য, মানে শাহরিয়ার কথা যাতে আমার মনে না আসে। ওকে আমি বলছি যে আমি এরকম একটা রিলেশন করছিলাম, আমি ও আমাকে ছেড়ে দিছে। বলার পর ও বলছে যে আচ্ছা সমস্যা নেই, এগুলো হয় এরকম সেরকম বলছে। তো একদিন আমি ওকে ফাইজলামি করে কথাটা বলছি, এক্স্যাক্টলি আমি ওকে একটা পরীক্ষা করার জন্য আসলে কেউ আমাকে পছন্দ করে কিনা বা ভালোবাসে কিনা। আমি বলছি কি একটা রুমাল দিয়ে বলছি, ওটার মধ্যে লেখা ছিল আমার একটা ফ্রেন্ডের নাম লেখা ছিল। আমি বলছি কি আমার একটা ফ্রেন্ড আপনাকে অনেক পছন্দ করছে। ও ওই রুমালটা পাওয়ার পর আমাকে বলে যে তুমি আমাকে আর ফোন দিও না। তাই আমি বলছি কেন ফোন দিব না? বলতেছে যে তুমি তোমার ফ্রেন্ড আমাকে পছন্দ করে সেটা তুমি আমাকে লেখা দিছো, তাহলে তোমার সাথে অলরেডি আমার কথাবার্তা চলতেছে, তুমি কোন মস্তিষ্কে মানে আমার কাছে এটা দিছো, তার মানে তোমার সাথে আমার রিলেশন করা লাগবে না। আর এর আগেও আমি অনেক শুনছি যে এই ছেলেটা মানে যার কথা এখন বলতেছি সে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে। তো তারপর এইটা আমি রিলেশনের পরে শুনতে পারি। শোনার পর তারপরে আমি মনে মনে ভাবি যে এক হিসেবে ঠিকই আছে, রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, ভালো হয়েছে। এইটা যখন আমি জিএসসি এক্সাম দিব, জিএসসি এক্সাম, হ্যাঁ জিএসসি, তখন কিন্তু অলরেডি শেষ। সেটাও আমার বাবা যায় না ফেলে। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল হিমেল। ওকে। আমি জিএসসি এক্সাম দিই, তো রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি ইচ্ছা করে বলবো বা আনফরচুনেটলি বলবো, মানে একটু তো উইকনেস ছিল। তো তারপর আমি অ্যাকসেপ্ট করি, করার পর কথা বলি। তখন ফার্স্ট টাইমে বলতেছি কে আপনি, তারপর আমি কিন্তু চিনি যেটা ও, কিন্তু তারপর আমি জিজ্ঞাসা করতেছি কে আপনি। তো বলতেছে যে আমি হচ্ছে এরকম এরকম, আমি শাহরিয়ার। তারপর বলতেছে আপনি কেন, আমি বলতেছি আপনি কেন আমাকে মেসেজ দিচ্ছেন, আমি আপনাকে ব্লক করে দিব। তো বলতেছে তো আমি জানি তুমি আমাকে ব্লক করবা না, এরকম বলতেছে। আচ্ছা। তাও বলার পর এরকম কথা বলতেছি ও আমার সাথে মানে আগের মতো অনেক সুন্দর বিহেভ করতেছে। তো আমি হয়ে যাই, ওর প্রতি একটু উইক হয়ে যায়। হ্যাঁ। তো কিন্তু তখন আমি হ্যাঁ বলি নাই। একদিন আমি সকালে আমার বাবার ফোন দিয়ে আমি ফেসবুকটা চালাইতাম। আচ্ছা। তো ফেসবুক কিন্তু আমার বাবা জানতো না যে আমি ফেসবুক চালাইতাম। তবে একদিন টাইপ করতেছি, আমার বাবা যে ঘুম থেকে উঠে, আমাদের তো একটা রুম আমরা শেয়ার করে ঘুমাই, আমরা খাটে ঘুমাই, বাবা নিচে ঘুমায় আম্মু মারা যাওয়ার পরে। আর এর মাঝখানে একটা কথা বলা, এইটা হচ্ছে আমার দাদু মারা যায় এই কারণে। আর আমাদের যে যতটুকু জায়গা এর অর্ধেক বিক্রি করে দেয়, আমার দাদির রুমটাও পড়ে যায়, এই জন্য আমাদের এক রুমে থাকতে হয় আর কি। বাবা দেখে ফেলে যে আমি টাইপ করতেছি, উনি যে পিছন দিক দিয়ে তাকিয়ে আছে, আমি আর এটা দেখিনি। তো উঠেই কি করলো, মারার পর উনি ফেসবুকে সবকিছু আর কি দেখতেছে। আর শাহরিয়ার তখন আবার ছবি পাঠাইতেছে, আমি বলিলেই ছবি পাঠাইতে, তারপরে ছবি পাঠাইতেছে। মাই গুডনেস। ছবি বলতে কি কোন ধরনের অশ্লীল ছবি বা কোনো কিছু? না, ওর ছবিও পাঠাইতেছে। আচ্ছা। তো পাঠাইতেছে, আব্বু ওকে আগে থেকে চিনে। তো আব্বু আমাকে বলতেছে ও আচ্ছা, এখন তুমি আবার ওর সাথে শুরু করে দিছো। কিন্তু তখন আমার কিছু না, আমার মানে একটা মাথায় ছিল যে আমি আর ওর সাথে রিলেশন করব না, কথা বলি ঠিক আছে, রিলেশন করব না। আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেসই করে না, এক কথায় যে তুমি ওর সাথে রিলেশন করতেছো। তা আমি বাবাকে বলতেছি পর্যন্ত যে বাবা আমি ওর সাথে কোনো রিলেশন নাই, ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি, সেই হিসেবে কথা বলতেছি। আমি তখন আমার ভিতরে একটা জিদ ঢুকছে যে আমি কিছু করি নাই, তারপরও এই দোষ হইতেছে, তাহলে আমি হ্যাঁ বলে দিব। আমার বাবা বললো কি যে তোকে ছেড়ে চলে যাবো, আমাকে বলতেছে যে তোকে ছেড়ে চলে যাবো, আমার ছোট বোনটাকে নিয়ে যশোরে চলে গেল। যশোর চলে যাবার, এটা হচ্ছে আমার ফুপ্পির বাসা, ছোট ফুপ্পির বাসা চলে গেছে। যাওয়ার পর আমি তো বাসায় একা। তো তখন আমি আবার করি কি, আমার বাবার যে টাকা থেকে আমি 500 টাকা নিয়ে রাখি। 500 টাকা মানে অজান্তে আমি চুরি করা। হ্যাঁ, আমি চুরি করি, মানে এই হিসেবে চুরি করি যে আমি ওর সাথে ঘুরতে যাব আর সেটা আমার লাগবে। 500 টাকা নেওয়ার পর আমি করি কি, ওর মধ্যে ওরে ফোন দিই। এটা হচ্ছে দিয়ে হলো আমার চাচির ফোন থেকে। মানে মার খাওয়ার পরে তুমি ফোন দিলা? হ্যাঁ, ফোন দিই আমি ওকে।
তো কিন্তু বাবা যে তোমাকে এতটা মানলো বা তোমাকে ওই ভয়টা কাজ করতেছিল না যে পরবর্তীতে কি হবে না হবে, নাকি তোমার কাছে মনে হচ্ছিল যে ওটা কোনো ব্যাপারই না, আমি জাস্ট যোগাযোগ করব? হ্যাঁ আমার কাছে আমার একটা জিদ, আমার অকারণে মারছে। অ্যানাদার পয়েন্ট, দিস ইজ সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওর মধ্যে একটা জেদ তৈরি হয়েছে। জেদটা কি ছিল? যেটা ছিল হচ্ছে আমাকে মারছে, অকারণে মারছে, এখন আমি ওইটাই করব, যেটার জন্য আমাকে মারছে ওইটাই আমি করব। খুব সরল একটা অঙ্ক, মানে যেটা হয় মানুষের মধ্যে আর কি। আপনি কাউকে যদি দোষারোপ করেন যে এটা তোমার দোষ, এটা তোমার দোষ, এবং সে যদি দোষীটা না হয় এবং সে যদি শাস্তি পেয়ে যায় এটার ব্যাপারে, তখন সে অনেক বেশি ডেসপারেট হয়ে যায়। অ্যান্ড দ্যাটস রিয়েলি ডেসপারেটনেস। যদি আপনাদের লাইফে কখনো আপনারা দেখে থাকেন এরকম ডেসপারেট কারো ক্ষেত্রে, তখন পর্যন্ত তুমি হাতে কোনো আঁচড় দাওনি, তখনও আসেনি। দ্য স্টোরি ইজ ভেরি লং, কিন্তু আমরা অনেক প্রেসাইজ করবো এই পর্যায়ে এসে। বিশেষ করে আমি ওর দুটো হাতের ছবি দেখার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করছি যে ওর দুটো হাতে কি হয়েছে। আপনারা যদি আসেন, এই প্রত্যেকটা কাজই তো তোমার নিজের হাতে করা, রাইট? এই ছবিটা আপনাদের দেখা উচিত। আপনারা আমার পার্সোনাল পেজে আসলে এই ছবিটা দেখতে পারবেন, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kebria.rj। পেজটাতে আসলে লাইক বাটনে অবশ্যই ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, ওখানে ছবিটা দেয়া আছে। বলো। তারপর হচ্ছে কথা বলার পর আমি ওর সাথে দেখা করি। দেখা করার পর ওকে আমি একটা কথা বলি, আপনি কি আগের মতো করবেন, মানে আগের মতো কি আমাকে ছেড়ে চলে যাবেন? যদি আপনি এরকম করেন তাহলে বলে দেন, আমি আর রিলেশনের দিকে আগাবো না। আর যদি আপনি থাকেন তাহলে আমার যত কষ্টই হোক না কেন আমি আপনার সাথে থাকবো। আমি এই কথা বলছি। তো ও এই কথা বলার পর ও আমাকে বলছে যে না, আগের মতো আমি করবো না, আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি, আমাকে বলতেছে। তখন ও ইন্টারে উঠছে। আমাকে কথা বলার পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়। তো আমার বাবা তো আসে না, বাবা ওইখানেই থাকে, 5-6 দিন ওইখানেই ছিল, বাসায় আসছে। আসার পর আমার ফুপিরা অনেক বুঝাইছে আমাকে যে তুই তোর বাবাকে বল তুই এগুলো সব বাদ দিয়ে দিছিস। তো আমি বলি যে আমি সব বাদ দিয়ে দিছি, বাবাকে বলি। তো মানে বলি আর বাবা জানতে পারে যে আমি ওই ছেলের সাথে আমার রিলেশন আছে, আবার মারে। আবার বলি যে না নাই, তখন বিশেষ করে কয়েকদিন ঠিক থাকে, আবার এরকম রিলেশন আগায় যেতে থাকে, বাবা জানতে পারে। একদিন আর আমার একটা অভ্যাস ছিল, আমি হুটহাট বের হয়ে যেতাম বাসা থেকে। হ্যাঁ, কেন বেরোতে? বাসা থেকে বের হতাম ঘুরতে যাব। তো অনেক সময় দেখা যেত ও আমার সাথে যেত না, আমি একা একা ঘুরতাম। আবার দেখা যেত ও আমার সাথে থাকতো। আচ্ছা। তো এরকম হুটহাট বের হয়ে যেতাম, বাবার কাছে কানে যেত, আর বাসায় আসতাম বাবার ভয়ে দেখা যেত বাসায় আসতাম না, এরকম দেখা যেত। তারপর আমার কাকিরা খুঁজে বাবাকে রিকোয়েস্ট করে যে তুমি ওকে মারো না, কিন্তু মারতো, বাসায় আসার পর মারতো। তারপরে এমন অনেক দিন গেছে যে শাহরিয়ারা আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসছে বাসায়, এরকম। তারপর হচ্ছে একদিন বাবা, মানে আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর বাবা ওই দিন অনেক তাড়াতাড়ি এসে পড়ে। আসে শুনে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমিও বাসায় আসবো, আসে শুনে বাবা আসছে। আমি বাসায় ঢোকার পরে আবার বের হয়ে চলে যাই, যে কারণ আমাকে তো মারবে। তখন আমি করি কি, ওর সাথে যোগাযোগ করি। তখন আমার ফোন থাকে, আমি লুকায় ফোন ইউজ করি। ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর বল দিই যে আপনি কোথায় আছেন। তখন ও আমাকে বলে আমি এরকম জায়গায় আছি। তো আমি বলি কি আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ইয়াতে আসেন, আমাদের ওইখানে কি জানি বল ইসিবিতে আসেন। আমি আমার ফুপাতো ভাইয়ের সাথে আমি ইয়াতে চলে যাবো, ফুপিদের বাসায়। আচ্ছা। তো আমি আমার ফুপাতো ভাইকে খবর দিয়ে আনি যে ভাইয়া আপনি এখানে আসেন, আমি আপনার সাথে চলে যাব। এর মধ্যে আমার ফুপাতো ভাইয়ের কাছে আবার আমার বাবা কল দেয়, কল দিয়ে বলে যে তোর সাথে মনে হয় দেখা করতে গেছে, কারণ আমি আমার ওই ভাইয়ের সাথে অনেক ক্লোজ ছিলাম। তো বলতেছে যে ও যদি আসে তাহলে ওই ছেলে সহ ওকে আটকে রাখবি। এটা কে বলেছে? আপনার বাবা? এটা আমার বাবা বলছে। তো আমার যে ভাইয়া, ফুপাতো ভাই, সে আমাকে বলে না কথাটা যে ওকে আর তোমাকে আটকে রাখতে বলছে। তা আমি আবার বলছি কি, আমাকে বলতেছি কি ওকে ডাক দাও, শাহরিয়ারকে ডাক দাও, আমার ভাইয়া বলতেছে। তো আমি বলতেছি ওকে কেন ডাক দেওয়া লাগবে? আর সবচেয়ে বড় কথা, আমার শাহরিয়ার আমার ফ্যামিলির কাউকেই দেখতে পারে না। তো বলতেছে যে না, আমি তোমার ভাইয়ের সাথে কেন দেখা করব, আমার কোনো দরকার নেই, তুমি বলছো আমাকে পৌঁছায় দেওয়ার জন্য, আমি পৌঁছায় দিছি, এবার তুমি চলে যাও। আচ্ছা। তো আমি বলছি যে আসেন, ডাকতেছে, হয়তো বা কোনো কারণ আছে। তারপর ডাকার পর ও গেল, যাওয়ার পর ওকে বলতেছে যে এইভাবে বের হয়ে যায় তোমার জন্য। এই কথা বলতে বলতে দেখি আসে পড়ছে আমার বাবা সাইকেল নিয়ে। আসার পর ওকে যে বলতেছে যে তুমি যে ওর সাথে রিলেশন করতেছো, সম্পর্ক যে আছে, ওকে বিয়ে করবা তুমি? ছেলেটাকে বলছে। হ্যাঁ, ছেলেটাকে বলতেছে। তখন কিছুই বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না,
এই যে আমার বাবা ওকে জিজ্ঞাসা করতেছে যে বলো হ্যাঁ বা না, যখন ওই হ্যাঁ বলছে তখন বলছে তাহলে বিয়ে করলে এখনই বিয়ে করে এখনই নিয়ে যেতে হবে, এখন কি খাওয়াবা কি করবা সেটা জানি না, এখনই নিয়ে যেতে হবে। তুমি তখন কোন ক্লাসে? আমি তখন ক্লাস 9-এ। ক্লাস 9-এ। আর ও তখন তোমার চেয়ে 2 বছরের বড়? হ্যাঁ 3 বছর, ইন্টারে উঠছে। ইন্টারে উঠছে, ওকে। এই মাত্র কয়দিন আগের ঘটনা এটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে ও আবার বলতেছে যে আমি এখন কিভাবে নিয়ে যাব। আমি আবার শাহরিয়ারকে বলতেছি যে ওকে না করে, আমার বাবাকে না করে দেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলির সঙ্গে কি তোমার বাবা কি ওকে নিয়ে কখনো কমপ্লেন দিয়েছে? না না, তোমার ফ্যামিলি থেকে কেউ কমপ্লেন দিয়েছে? কোনো সময় কমপ্লেন দেয়নি। ওকে, বলো। তারপর হচ্ছে কিন্তু ওর ফ্যামিলি জানতো, মানে লোক মুখে আর কি শুনছে যে এরকম এরকম। আচ্ছা, ও ফ্যামিলি থেকে কেউ তোমাদের সঙ্গে যোগাযোগ করেনি? বলেনি। ঠিক আছে। তো আমার বাবা করলো কি ওকে অনেক মারছে, আর আমি ঠেকাতে গেছি, তখন আমাকেও মারছে। মারার পর বলতেছে যে ওকে শাহরিয়ারকে বলতেছে তুই কিছু বলবি না, আচ্ছা তোকে পুলিশের কাছে নিয়ে যাব। পুলিশের কাছে নিয়ে গেল, ওর বাসায় ফোন দিছে। পুলিশের কাছে নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছিল ওই দিন। বাবার কাছে, বাবা ফোন দিছে ওর বাসায়, ওর বাবার কাছে ফোন দিছে। দেওয়ার পর বলতেছে যে আপনার ছেলে এরকম এরকম করছে, মানে বলার পর ওর বাবা আবার বলতেছে শাহরিয়ার নামে আমার কোনো ছেলে নেই। এই কথা বলার পর আমার বাবা আরও বেশি সুযোগ পাইছে, মানে জিনিসটা যে তাহলে ওর একটা কিছু করা যাবে, যেহেতু বাবা মাই চাইতেছে না। তখন আবার ওকে বলতেছে যে তুই কেমন ছেলে যে তোর বাবা মাই তোর পরিচয় দিতে চাইতেছে না। ওকে। এর মানে এই ঘটনার আগে কিন্তু ওর সাথে আমার অনৈতিক সম্পর্কটা আমরা করি আর কি, এর আগে। এটা হচ্ছে এর আগের ঘটনা। এটা কি তোমাদের মধ্যে মিউচুয়ালি ছিল বিষয়টা, নাকি কোনোভাবে কোনো ঘটনাতে প্রসঙ্গে হয়ে গেছে? হ্যাঁ, এটা প্রসঙ্গে হয়ে গেছে। আচ্ছা। তারপর হচ্ছে ওই ও নিয়ে তুমি তো খুবই একটা ট্র্যাডিশনাল ফ্যামিলিতে বড় হয়েছো, খুব কনজারভেটিভ একটা ফ্যামিলিতে বড় হয়েছো, এবং তোমাকে দেখেও সেটা মনে হয় ইসলামী নিয়ম কানুন সবকিছু মানো তুমি। তুমি কি জানতা না যে এই ধরনের একটা সম্পর্কে বিয়ের আগে জড়িয়ে যাওয়া এটা একটা চরম অন্যায় কাজ? অবশ্যই জানতাম, কিন্তু আসলে তখন মাথার ভিতরে যে বারে কি ছিল জিনিসটা আসলে বুঝতে পারিনি। ওকে। তারপর হচ্ছে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে নিয়ে যায়। যাওয়ার পর যে হচ্ছে ওসি, ক্যান্টনমেন্টের যে ওসি, সে বলে যে ওকে ফার্স্টে ডাক দেয়। ডাক দেওয়ার পর ও একটা রুলার নেয়, রুলার নিয়ে পাটার মধ্যে একটা বাড়ি দেয় ওর। তোমাদের সামনে এটা হচ্ছে? হ্যাঁ, আমার সামনে এটা হইতেছে। তো বাড়ি দেওয়ার পর আমি সাথে সাথে দাঁড়ায় বলি যে ওকে মারেন না, আমার বাবা অলরেডি ওকে অনেক মারছে, এই কথা আমি বলি। উনি শুনে আমার দিকে তাকায় আছে, তাকায়া উনি বলতেছে, আমাকে ধমক দিছে, বসো তুমি, তোমাকে কথা বলতে বলছি। তো বলার পর তো বলতেছে দ্য বিগেস্ট প্রবলেম অফ আওয়ার সোসাইটি অ্যান্ড ফ্যামিলি, যে একটা টিনেজ ছেলে মেয়েকে কীভাবে ট্রিটমেন্টটা দিতে হয় এটা আমরা জানি না। আমাদের সমাজের সমস্ত জায়গাতেই প্রবলেম। আমরা মনে করি কি ওরা বাচ্চা, ওরা আসলে কিছু বোঝে না, ওদের কথাবার্তা শোনার দরকার নেই, আমরা যেটা বুঝি আমরাই মাতবর, আমরাই সব কিছু। কিন্তু ওদের পার্সোনালিটি, ওরা যে বোঝে, ওরা যে একটা ভুল করছে, ওরা শুধু ওদের ভবিষ্যৎটা দেখতে পায় না, যেটা আমরা পারি আমাদের এক্সপিরিয়েন্সের কারণে, কারণ আমরা বয়সে ওদের চেয়ে অনেক বেশি এগিয়ে, এবং যে কারণে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে ওরা ভবিষ্যতে একটা ভুল করতে পারে। প্রবলেমটা হচ্ছে, দেখেন, ওরা সবই বুঝে, শুধু ভবিষ্যৎটা দেখতে পারে না। এই ভবিষ্যৎ দেখানোর দায়িত্বটা হচ্ছে আমাদের। পৃথিবীতে কোথাও কোনো জায়গায় আপনি দেখেছেন ইম্পোজ করে কোনো কিছু হয়? মানুষের কথা বাদ দেন, একটা ছোট্ট প্রাণীর কথা। এখন বিয়ে করার বয়স হয়েছে, তখন বলার পর তখন এই কথা বলে যে আমি তো এখন কিছু করি না। তো এই কথা বলার পর তারপর আর কিছু করেন না। তো এর মধ্যে ওর বাবা এসে পড়ে, শাহরিয়ারের বাবা আসে। আসার সাথে সাথে শাহরিয়ার বাবাকে জুতাটা খুলে ওরে মারা শুরু করে। কে? শাহরিয়ারের বাবা শাহরিয়ারকে মারা শুরু করে। ওকে। শাহরিয়ারের বাবা এবং মা দুজনই আসছে। আসার পর বাবা মারতেছে। মারার পর আমার বাবা করলো কি, এবারে আমার চাচা ওনাকে দেখে বললো আপনার ছেলে, মানে এরকম একটা রিয়েক্ট দেখাইলো। তারপর বলতেছে যে তুই এরকম কাজ করছিস, এটা সেটা। তারপর একটা তো যদি এরকম হচ্ছে যে তোমরা বাসা থেকে বের হয়ে গেছো, তাহলেও না আমি মানে আমাদের জায়গাটা থেকে হয়তো মানা যায় যে তোমাদেরকে থানাতে নিয়ে গিয়ে এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে, কারণ তোমরা বাসা থেকে বের হয়ে গেছো। বিষয়টা তো এরকম ছিল না। আমি যতদূর জানি যে তোমরা কোথাও পার্টিকুলারলি ঘুরতে গেছো বা কিছু একটা, ওখান থেকে ফাসলিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সেটা নিয়ে থানা পর্যন্ত যাওয়া, এবং থানাতে শুধু গিয়ে দেখেন দুইটা বাচ্চার প্রতি দুইটা ফ্যামিলির যে আচরণ। আমি অবশ্যই বলছি যে তারা যে ধরনের সম্পর্কের মধ্যে জড়াচ্ছে সেটা একটা ভুল সম্পর্ক, কিন্তু এই ভুলটাকে শুদ্ধ করার জন্য আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা কি ভুল না শুদ্ধ? অফকোর্স সেটা ভুল, এবং আপনারা যারা রেডিও শুনছেন তারা সবাই এটা জানেন যেটা ভুল। কিন্তু আসলেই আমরা যখন প্র্যাকটিসে যাই আমরা এই ভুলটা অহরহ করে বসি। থানাতে নিয়ে গিয়ে কী হতো? কারণ আমি মামলা হতো না? তা তো নিশ্চয়ই হতো না। ভয়ভীতি দেখানো হতো।
এটাই তো সবচেয়ে বড় ভুল, ওদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখালে ওরা বেশি ডেসপারেট হয়ে যাবে, এবং সেটার প্রমাণ তো অলরেডি ওনার মেয়ের ক্ষেত্রে আছে এবং ওনার ছেলের ক্ষেত্রেও আছে। তাহলে এই লেভেলের ভয় দেখানো মানেটা হচ্ছে নিজেদের পায়ে নিজে কুড়াল মারা। কারণ এই থানা বা পুলিশের জায়গাটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম জায়গা, এরপর আর কিছু থাকে না। তো এখানে নিয়ে গিয়ে তাদের গায়ে হাত তুললে খুব স্বাভাবিকভাবে এদের ভয়টা কেটে যাবে, এবং তখন তারা ভয়ানক রকমভাবে ডেসপারেট হয়ে যাবে, যেটা হয়েছে ওদের ক্ষেত্রে। উই ক্যান গেস। বলো তারপর হচ্ছে ওর বাবা এসে ওর অনেক মারধর করার পর ওকে আর আমাকে একটা আলাদা রুমে, মানে তারা পার্সোনালি কথা বলার জন্য আলাদা রুমে নিয়ে যায়। তো আমার বাবা ওর বাবাকে মানে বলে যে আপনার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে এরকম একটা কাজে লিপ্ত হয়েছে বা কি। তো বলার পর তখন একটা কাজে লিপ্ত হয়েছে, মানে অনৈতিক সম্পর্কে। ব্যাপারটা কি তোমার বাবা জানতো? হ্যাঁ, তখন জানলো কিভাবে? জানছে হচ্ছে ওই যে আমি এই কথাটা মানে এজন্য বলছিলাম যে আমি ভাবছি যে আমাদের সম্পর্কটা মেনে নেবে আমার বাবা। বাই দ্য ওয়ে, আমি তাহলে এখানে একটু পজ দিতে চাই। তার মানে বিষয়টা কিরকম ছিল যে তুমি তোমার বাবাকে জানিয়েছো যে তোমাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হয়েছে, যেটা বিয়ের আগে হওয়া উচিত না, এবং তারপরেই তোমার বাবা বিষয়টা নিয়ে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছে। বিষয়টা কি আসলে তাই? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। তার মানে তোমার বাবাই থানা পুলিশ করার আগে বাবা বিষয়টা জানতো। ওকে, এবং তুমি বাবাকে এটা এই কারণে বলেছিলে যাতে করে বিষয়টা মেনে নেয়, এবং সে কারণে তোমার বাবা চাচ্ছিল যে ওর সাথে তোমার বিয়ে হয়ে যাক, যে কারণে ও কি প্রশ্নটা করছিল নাকি তোমার লাইফ থেকে সরাই দিতে? না, আসলে বাবা চাইছে যে আমার মেয়ে তো চায়, হ্যাঁ আমার মেয়ে চায়, প্লাস তখনও আমার হাত কাটা ছিল। তখন আমি মাত্র হাত কাটা শুরু করছি। আচ্ছা, এই হাত কাটাটা কি কারণে করতে? এই হাত কাটাটা করতাম যে যদি এরকম হয় যে ও আমাকে কোথাও নিয়ে যেতেছে না, ঘুরতে নিয়ে যেতেছে বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এমনও সময় গেছে আমার গায়ে হাত তুলছে। প্রথম যেদিন হাত তুমি কাটলা, কি ফিল পাইলা? তখন আমরা থানা পুলিশের এই জায়গাটা থেকে একটু পিছনে যাচ্ছি প্রিয় শ্রোতা। প্রথম তুমি হাতটা কাটলা, হাতটা কাটার আগে তোমার কি মনে হয়েছে আমাকে একটু জাস্ট বলো তো, বা তুমি সবকিছু নিয়েই বলো। তোমার হাত কাটার আগে তোমার কি মনে হইতো? হাতটা কাটলে তোমার কি লাভ হয়? আমার কাছে মনে হইতো কি হয়তো বা হাত কাটা দেখে কেউ হয়তো বা একটু মায়া দেখাবে আমার প্রতি। পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট। মানে যদি মনে হয় যে আমি নিজের একটা ক্ষতি করি, কেউ একজন আমার প্রতি মায়া দেখাবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানো, যখন কোনো একটা মানুষের সাথে রাগারাগি করে তুমি নিজের ক্ষতি করো, তখন তো সিম্প্যাথি জাগেই না, বরং আরও বেশি রাগ হয় তার প্রতি। এটা কি তুমি আজ পর্যন্ত জানো? তোমার অনেক বিষয় নিয়ে আমার বলার আছে, আমি ধীরে ধীরে বলবো সেগুলো। ওকে, তো তুমি প্রথমে এটা কাটলা, কাটার পর তোমার হাতের কাটা যারা দেখেছে তারা সবাই ফেসবুকে কমেন্টস করছে কি ভয়ানক। এগুলো তো ছোটোখাটো কাটা না, নিজেরও তো একটু ভয় লাগে না? যে কি দিয়ে কাটতা তুমি হাতগুলো? ব্লেড দিয়ে করতা। তো এই ব্লেড দিয়ে কাটার পরে এগুলো তো শুকাইতেও সময় লাগতো, কত লাগতো? আর আমি এর ফাঁকে একটা কথা বলতে চাই, আমার ফার্স্ট হাত কাটাটা হয় হচ্ছে আমার বাবার জন্য, আর সেটা হয় হচ্ছে শীতের দিন ছিল, আমি ঘরের এভরিথিং কাজ করতাম আমি। তো তখন হচ্ছে আমার বাবা এসে দেখে ঝাড়ি পাতিল ধোয়া না। তো আমি বলি শীতের দিন তো আমি পরে ধুবো বা সকালে উঠে ধুবো, কেন আমি তখন ধুইলাম না? এর জন্য আমাকে মারছে, আমাকে মানে পুরা ধরতে গেলে পুরা ভারী মানে আমাকে ঘুরাইছে, কেন আমি থালা বাসনগুলো ধুই নাই। তো আমার কষ্টটা এই জায়গায় যে আজকে যদি মা থাকতো তাহলে মা কাজটা করতো, আমার মাটা খাওয়া লাগতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি হাতটা কাটি হয়তো বা আমার বাবার একটু মায়া হবে আমার প্রতি, এখন যে ক্রোধটা সেটা হয়তো একটু কমে যাবে, সেটা আমি ভাবছিলাম। কিন্তু আসলে সেটা হয় না, এটার বিপরীত হয়েছে। আমার যখন আমার হাত কাটাটা উনি দেখছে তখন উনি আমাকে সাথে সাথে বলছে, আমাকে মারছে, হাত কাটা দেখার পরেও আমাকে মারছে। আচ্ছা, তুমি আমাকে একটা বলো, এটা তো তুমি বুঝতে পারলা প্রথমেই, তারপরে তোমার এতগুলো কাটা কেন হাতে? একই সেন্স নিয়ে কি তুমি সবগুলো হাত কেটেছো যদি একটু মানুষের সিম্প্যাথি পাই, নাকি এরপরে তোমার কাছে রেগুলার মনে হতো এই কাজটা করলে ভালো লাগে, এই কাজটা করলে আরাম লাগে? আমার কাছে তখন ফিল হইতো আমার ভালো লাগে, আমার কাছে মনে হতো ভালো লাগে, আমার কাছে মনে হয় আমার কষ্টটা একটু কমে, এরকম মনে হয়। এবং এটা প্রিয় শ্রোতা, এটা সত্য। এটাকে সাইকোলজির ভাষায় হয়তো একটা টার্ম আছে, আমি ওই টার্মটা আপনাদেরকে হয়তো ইন ডিটেইলি বলতে পারবো না, আমি অতটা স্টাডিও করিনি, কিন্তু আপনারা নিজেরা যদি গুগল করেন, স্টাডি করেন, আপনারা বের করতে পারবেন যে এটা একটা মারাত্মক রকমের ট্রমা। যে মানুষটা ভয়ানক রকমভাবে ফ্রাস্ট্রেটেড থাকে তার মধ্যে একটা সময় এই ধরনের টেন্ডেন্সি গ্রো করতে পারে, সেটা মানুষের সিম্প্যাথি পাওয়ার কারণে হোক বা যে কোনো কারণেই হোক গ্রো করতে পারে, এবং এটা একটা সময় গিয়ে সে ফিল করতে থাকে। আমি এরকম একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এখানে আমি এরকম পেয়েছিলাম যে ও বলছিল যে আমার শরীর থেকে যখন ব্লাডটা ঝরে যায় আমার কাছে মনে হচ্ছিল যে আমার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং এটা ধীরে ধীরে একটা মানুষকে ভয়ানক রকমভাবে সুইসাইডাল টেন্ডেন্সির দিকে নিয়ে যায়। আমি ডেফিনেটলি শিওর এই প্রশ্ন যদি আমি ওকে করি তাহলে উত্তরটা কী দেবে আমি জানি, তারপর আমি প্রশ্নটা করছি। তোমার কি কখনো সুইসাইড করার ইচ্ছা জেগেছে? হ্যাঁ, হয়েছে। কখনো চেষ্টা করেছো? চেষ্টা করছি। আচ্ছা, এবং
যদি স্টোরির জায়গাতে আমি একটু যাই, কারণ আমাদের হাতে সময় আর বেশিক্ষণ নাই। তুমি যে তোমার দুই হাত দেখলে আমার ভয় লাগে রীতিমতো। তুমি যখন কাটতা, তুমি কি একবারও চিন্তা করেছো যে একটা নর্মাল মানুষ, ধরো তোমার স্টোরি যারা জানে না, কেউ জানে না তোমাকে কি, আমি আজকে জানালাম বলে, আমি জানি বলে, বা তোমার 8-10 জন মানুষ যারা তোমার পরিবারের ঘটনা জানে, তাদের ক্ষেত্রে ঘটনা ডিফারেন্ট। কিন্তু একজন মানুষের কাছে যখন তুমি যাবা, ওই মানুষের তুমি হাতগুলো এমনভাবে কেটেছো, এটা তো দেখবে, যে কেউই দেখবে। তো যখন দেখবে তখন সে কি মনে করবে? তোমার কখনো কি এই ধরনের কোনো চিন্তা কাজ করেছে? আগে করেনি, এখন করে। এখন আমি চিন্তা করি এই চিহ্নগুলো তুমি জীবনেও মুছে ফেলতে পারবে না, রাইট? যখন তুমি কাটতা, এখন তুমি তো 1-2বার কাটনি, তুমি রীতিমতো মানে ওই যে মাছ যেরকম ভাজার আগে মাছ কাটে, ওইরকম ফালি করে ফেলেছ। তো এইটা দেখলে বোঝা যায় তোমার ভিতরে কি হয়েছে। হ্যাঁ, তো এটা কি তোমার মানে কি বলবো, আমি আসলে স্পিচলেস হয়ে যাচ্ছি। তোমার একবারের জন্য মনে হয়নি যে সারা জীবন তোমাকে এই দাগটা বয়ে বেড়াতে হবে? যেই ইতিহাস তুমি এখন নিয়ে ইতিহাস হয়নি এখনো তোমার লাইফে, এখনও প্রেজেন্ট অনেক কিছু আছে আমি জানি, এটা একসময় তোমার লাইফে হয়তো ইতিহাস হয়ে যাবে, কিন্তু এই দাগগুলো কি তুমি মুছে ফেলতে পারবা? এই দাগগুলো তোমাকে বারবার মনে করাই দিবে তোমার 17 বছরের ঘটনা কী ছিল। বাই দ্য ওয়ে, আমরা এই প্রশ্নের উত্তর হয়তো একেবারে শেষে গিয়ে খুঁজবো, আমি আনইন্টারাপ্ট করছি না, তুমি বলো এরপরে কি হলো থানাতে? তারপর হচ্ছে ওর বাবাকে বললো আমার বাবা, তো বলতেছে আমি এখন কি করব বলেন আমার মেয়েকে নিয়ে। তো এই কথা বলার পর ওর বাবাকে বলেছে যে অনৈতিক সম্পর্কের কথা, হ্যাঁ বলার পর তখন ওর বাবা এসে বলতেছে ওর মার সামনে, ওর মা আবার আমাকে বলতেছে শোনো মা, যে এরকম করো না তুমি। আর আমার বাবা আবার ওর মাকে দেখাইতেছে হাতা উঠায় আমার, যে দেখেন ওর জন্য কি করছে, হাতগুলা কেটে। আমি মেয়েকে এখন কোথায় বিয়ে দিব? আচ্ছা, পয়েন্ট। তো বলার পর তো ওর মা বলতেছে যে তুমি যেভাবে নিজেকে কষ্ট দিছো, মানে আমাকে অনেক বুঝাইতেছে। তো ওর বাবা এসে ওর মাকে বলতেছে যে আর কোনো কথা বলিস না, তোর ছেলে অনেক বড় হয়ে গেছে। ওর বাবা? হ্যাঁ, ওর বাবা শাহরিয়ারকে বলতেছে যে তোর ছেলে, মানে ওর মাকে বলতেছে তোর ছেলে অনেক বড় হয়ে গেছে। তো এই কথাটা বলার পর তখন শাহরিয়ারের মা, মানে যখন সবাই বসে আছে, তখন শাহরিয়ারের মা মানে সবার সামনে বলতেছে যে আমি তো কোনো দিনও এই মেয়েকে মেনে নিব না, এই মেয়েকে কোনো দিনও আমি মেনে নিব না। আর আমারও 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ের নামে কেউ কোনো দিনও কোনো কথা বলতে পারে না। সে আমার সামনে দাঁড়ায়, আমার বাবার সামনে দাঁড়ায় এই কথা বলছে, তখন আমার বাবার অবশ্যই খারাপ লাগবে, সে যতই আমাকে টর্চার করুক না কেন। সে বলতেছে যে তুই কোথা দিক দিয়ে কমা, তোকে কেন এই কথা বলবে? তো আমার বাবা ওইখানে আমাকে মারতে গেছে সবার সামনেই। তখন শাহরিয়ারের মা বলতেছে থাক ভাই, মায়ের না, মেরে আর কি হবে, যা হওয়ার তো হয়েছে। শাহরিয়ারের মা আমাকে বলতেছে তুমি সব ভুলা যাও। আমার কথা হলো যে সেও তো একটা মেয়ের কষ্ট তো সেও বুঝতে পারে। তার কথা আমি সাথে শুধু শুনতেছি, কিছু উত্তর দিই নেই আমি। তার বাবা বলতেছে ও তো তোমাকে কোনোদিনও বিয়ে করবে না, আর ও তোমাকে বিয়ে করে কি খাওয়াবে, ও কি তোমাকে খাওয়াইতে পারবে? শাহরিয়ার বাবা বলতেছে। এগুলো কি তুমি জানতো না যে কথাগুলো হচ্ছে, সেগুলো নতুন কিছু? হ্যাঁ, এগুলো নতুন কিছু না, আমাকে সবাই বলছে এই কথা, সবাই বলছে। তুমি কি চিন্তা করতা? আমি চিন্তা করতাম, তো আমি ভাবতাম যে আমি তো এখন বিয়ে করব না, যখন ও কিছু করবে, আমি আরও পড়ালেখা করব, তখন আসলে আমাদের বিয়ে হবে, আমি এটা ভাবতাম। তারপর এই কথা বলার পর তো ওনারা ওনাদের মতো চলে গেল। আবার এর মাঝখানে ওসি যে মারছে সেই কথাটা আবার শাহরিয়ার ওর মার কাছে বলছে। শাহরিয়ারের মা আবার রাগারাগি করছে যে কেন ওসি কেন আমার ছেলের গায়ে হাত দিবে, কিন্তু জাস্ট একটা বাড়ি দিছে, বাড়ি বলতে কি এরকম রুলারটা পায়ের মধ্যে ফালাইছে এরকম। সো ওই দিনের পর থেকে শাহরিয়ার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। ওই দিনের পর থেকে ও আমার ফোন রিসিভ করে না, আমাকে বলে বিকজ এটা মনে করে যে তুমি যেহেতু ওকে ফুসলিয়ে ফাসলিয়ে ওখানে নিয়ে গিয়েছিলে তোমার ফল। ও ভাবে যে আমি এই কাজটা করছি, ওই জিনিসটা ভাবে না। তুমি কি করো এই ঘটনার পর থেকে? এই ঘটনার পর থেকে আমি তো ওকে বারবার ফোন দিই। কতদিন আগের ঘটনা এটা? এটা হচ্ছে আরো 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে? 9-এ, এবার ইন্টারে থাকতাম আমি। তো আমাকে ও বলে যে ইন্টারে থাকতা তুমি? 9-এ তুমি এখন, মানে তুমি ইয়ার গ্যাপ দিয়েছো? এই ঘটনাটা হচ্ছে ক্লাস 9-এ। আচ্ছা 9, ওকে, এখন তুমি ইন্টারে আছো। তো আমাকে বলতেছে যে তুই আমাকে আর কোনোদিনও ফোন দিবি না, তোর বাবা আমাকে মারছে, এর প্রতিশোধ তো নিব আমি। তারপর ওকে বাসায় নিয়ে যাওয়ার পর ও তো আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তো তারপরও মানে ওখানে ফয়সালাটা কি হলো? থানাতে ফয়সালাটা কি হলো? ওখানে ফয়সালা হয়েছে যে যখন ওকে জিজ্ঞাসা করছে, যে শাহরিয়ারকে জিজ্ঞাসা করছে যে তোমার বয়স কত, তখন ওর বয়স হয় নাই, বিয়ের বয়স হয়নি। আর আপনার তো ন্যাচারালি হয়নি। হ্যাঁ। তারপর বলার পর বলতেছে যে তোমাদের তো বিয়ের বয়স হয় না, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 জন ইন্টার কমপ্লিট করো, ছেলেও কিছু করুক, তারপরে তোমাদের বিয়ে দিবে। আচ্ছা, তারপর
ওরা মানে আমার বাবাও তখন হ্যাঁ বলছে, তারপরে শাহরিয়ার বাবাও বলছে যে হ্যাঁ ঠিক আছে। কোনো ধরনের মুচলেকা নেয়া, কোনো কিছু সাইন টাইন না, এগুলো কিছু করা হয় না ওই জায়গায় কিছু বলেনি। বের হওয়ার পর ওরা বলছে যে শাহরিয়ারের মা তো ওই জায়গায় বলে দিছে যে মেনে নিবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে শাহরিয়ারের বাবা মনে হয় বলছে যে এখন কিছু বলো না, যা বলার পরে বলো, কারণ যদি আমার বাবা কেস টেস করে এজন্য আর কিছু করেনি। তারপর হচ্ছে বের হয়ে যাওয়ার পর শাহরিয়ার অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, রিলেশন রাখবে না, কিন্তু তারপরও আস্তে 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 আবার সে আগের পর্যায়ে রিলেশনটা হয়ে যায়, কন্টিনিউস চলতেছে রিলেশন। তারপর আবার বাবা মাঝখানে জানতে পারে, জানার পর অলরেডি মারধর হইতেছে, আমি বাসা থেকে বের হয়ে যেতেছি। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এর ফাঁকে মানে আমার এই ঘটনার মাঝখানে আমার বাবা 2টা বিয়ে করে ফেলে। ওকে, আমার মা মারা যাওয়ার পর ফার্স্টের যে ওয়াইফ, এর মধ্যে 2টা বিয়ে করে ফেলে। 2টা বিয়ে করে ফেলে। ফার্স্টের যে ওয়াইফ থাকে তিনি 7 দিন থাকেন আমাদের ফ্যামিলিতে। ওনাকে কি এরকম মারধর চলতো? না না না, ওনাকে আর চলতো না, উনি কারণ 7 দিন ছিল। আর সবচেয়ে বড় কথা যে উনি কালো ছিল অনেক, যাকে আমার মারা যাওয়ার পর যাকে আনছে সে কালো ছিল, এই জন্য তাকে 7 দিন থেকে চলে যান কেন? আমার বাবার পছন্দ হয়নি। তো উনি দেখে শুনে বিয়ে করেননি? উনি দেখে শুনে বিয়ে করছে, উনি বলতেছে যে ওনাকে নাকি মেয়ে চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, আর এরপরের জন? আর এরপরের জন ওনার নাকি মানে ফিজিক্যাল প্রবলেম ছিল, এই কারণে ডিভোর্স হয়ে যায়। উনি কতদিন ছিলেন? উনি ছিল 1 বছরের মতো, মানে কিন্তু আমাদের বাসায় ছিল না, উনি ওনার বাবার বাড়িতে ছিল। তো আমার এদিকে আবার আমার ছিল, আমার বাবা শুধু কথায় কথায় বলতো মা মারা যাওয়ার 3 মাস পরে এইসব করছো, কিন্তু আমার মাথায় ছিল আমার মা তো সবসময় তোমাকে বিশ্বাস করছে যে তুমি এত তাড়াতাড়ি কোনো সময় বিয়ে করবা না। আমার আম্মু সবাইকে বলছে যে সো তোমার মাথায় ওই জিনিসটা কাজ করতো যে তুমি কি করলা, রাইট? তুমি আমাকে যে বলতেছো তুমি কি করেছো। ওকে, তো এই মানে এই বিষয়টা নিয়ে আমিও আর কি করতাম। তারপর এরকমই চলতেছে, রিলেশন ভাঙে, একবার হয়। তো একদিন আমার বাবার বিয়ের এটা হচ্ছে 4th নাম্বার বিয়ের ডেট আসে, এটা হচ্ছে ক্লাস 10 2017 কথা। আমি দেখতেছি অলরেডি যে আমার মার সাথে তো রিলেশন করে বিয়ে হয়েছে, সে এতটুকু মানে চিন্তা করে না যে আমার ঘরে তো বড় মেয়ে আছে, আমি যা তাদের সামনে যদি ফোনে কথা বলি বা যাই বলি তাদের একটু হলেও কষ্ট লাগবে, সে এই জিনিসটা বুঝতে পারে নাই। আর মানে সে সবসময় এই কাজগুলো করতো, যতগুলো বিয়ে করছে তাদের সাথে আমাদের সামনেই মানে মেয়েদের সামনে কি বলতে হবে না বলতে হবে তার এতটুকু সেন্স নাই। আমাদের দিতেছে কথা বলার জন্য, কিন্তু আমরা অ্যাগ্রি না কথা বলার জন্য, আমার পছন্দ না, বেটার ফিল করছো না, তারপরে কথা বলাচ্ছে। কিন্তু আমি মানে এটা বুঝে নাই যে আমার মেয়েদের তো খারাপ লাগবে। সবচেয়ে বড় কথা সে যে আগের 2জনকে ছাড়ছে সেটা আমাকে দোষারোপ করে, আমার জন্য ছাড়ছে। সে যখন ফার্স্টে বিয়ে করে আমি তখন ঘরে আসতাম, স্বাভাবিক বিয়ে 4th বিয়ে হওয়ার পর একদিন হঠাৎ করে ও মানে আমাদের জানালাটা ছিল একদম মেন রাস্তার সাথে, কেউ গেলে আর কি জানালা খুলে দেখা যাবে। তো আমি জানালা খুলে কথা বলতেছি, আমি বলতেছিলাম যে আমি কথা বলবো ওর সাথে, ও বলবে না আমার সাথে, ও চলে যাবে বাসায়। তো ও কেন কথা বললো না সেটার জন্য আমি হাত কাটার পর মানে হাত কাটা তখন একটা ভাত পাঁচের মতো ব্যাপার হয়ে গেছে। তো আমি তখন করি কি টাওয়াল দিয়ে পেঁচায় রাখি হাতটা, এরপরে আবার কাপড় দিয়ে পেঁচায় রাখি। তো এখন আমার চাচি আবার আমার মানে ইয়াগুলো বুঝতে পারে, হঠাৎ করে সে আমার হাত ধরছে, ধরার পর সে বুঝতে পারছে মানে এখানে কাপড় বাঁধা, তো সে ধরে বুঝতে পারছে যে আমার হাত কাপড় বাঁধা। তো এটা তাড়াতাড়ি খুলে সে আমাকে তাড়াতাড়ি নিয়ে গেছে সেলাই করাইতে। সেই আমাকে প্রত্যেকবার নিয়ে যায় সেলাই করাইতে, আমার বাবা নিয়ে যায় না। কতগুলো সেলাই পড়েছে এখন পর্যন্ত হাতে? 6, 7, 8টা প্রায়। 8 বার নাকি 8টা সেলাই? 8টা সেলাই টোটালি। আর যেগুলো আছে ওগুলোতে সেলাই করা উচিত ছিল কিন্তু আমি করিনি। এর মধ্যে যখন আমার হাতটা আমি কাটছি সেটা আবার একদিন হয়েছে কি এর পরের দিন সেলাই করার পরের দিন শাহরিয়ার আসছে আমার সাথে দেখা করবে। তো আমাকে বলতেছে কি তোমাদের দরজাটা খুলো, তোমাকে আমি একটু দেখবো, আমাকে এই কথা বলছে। তো আমি দরজাটা খুলছি, খোলার পর ও ভিতরে আসছে, তখন কেউই ছিল না, সকাল তখন 9টা বাজে। বাসায় আসছে, ও ঘরে ছিল, যাকে বিয়ে করে আনছে সে ছিল, আর গেটটা লক করা ছিল, সামনের গেটটা লক করা ছিল, মেন গেটটা খুলে আমাকে ওর ঢুকেইছি, মানে আমাদের মেন রাস্তার সাথে আমাদের গেটটা, মেন গেটটা ঘরের ভিতরে ঢুকেইছি। ঢুকানোর পর ও আমার মানে ব্যান্ডেজটা মানে দেখতেছে হাত, এর মধ্যে নক আসে, গেটে নক আসে। আমি তো গেট খুলি না, মানে কারণ এখন যদি গেট খুলি তাহলে কিছু হয় নাই, কিন্তু তারপরও ভাবে কিছু হয়েছে।
তো আমি গেট খুলি না, আমার চাচি ভাবে যে আমি আবারও হাত কাটতেছি, সে বারবার দরজা নক করে। তখন শাহরিয়ার আমাকে আবার বলে যে তুমি বলো যে কাকিকে আসতে, শুধু কাকিকে আসতে বলবা, কারণ শাহরিয়ার আবার আমার কাকির সাথে একটু ক্লোজ। তো কাকি বলছে যে, তো কাকিকে আমি ঢুকাইছি। এর মধ্যে যাকে বিয়ে করছে সে অলরেডি গেট খুলে ফেলছে, তাও আর বলতেছে আমি জানতাম যে এই ছেলেকেই আনছে ঘরের ভিতরে। বলতেছে আমার বাবা অলরেডি তাকে বলে দিছে সব কিছু, তার সামনে আমার বাবা অকথ্য ভাষায় আমার সাথে কথা বলে তার সামনে। আর এমনকি এটাও বলছে যে তুই কোথাও চলে যেতে পারিস না, তুই চলে গেলেও তো আমি বাঁচতাম, আমাকে এই কথাও বলছে। তো উনি বলতেছে আমি জানতাম, আমি এক্ষুনি ফোন দিব, মানে আমার বাবারে বলতে, আমার বাবার কাছে বলবে। এখন আমি ওনার পা ধরছি, পা ধরে বলছি যে আন্টি, আমি ওনাকে আন্টি বলে ডাকি। আমি বলছি আন্টি আপনি ফোন দিয়েন না, অনুরোধ করে বলি আপনি ফোন দিয়েন না। আর আমি এতটুকু স্যার শিওর ছিলাম যে শাহরিয়ার যেভাবেই হোক এখান থেকে চলে আসবে। আর আমার চাচির যে ওনার টার্গেট ছিল যে আজকে বিয়ে দিয়ে দিবে। তারপর কি হলো শেষ পর্যন্ত? শেষমেশ বিয়ে হয়নি। আমাদের বাসার একটা ছোট একটা ইয়া আছে, মানে রাস্তা আছে, ওইটা দিয়ে ও বের হয়ে চলে গেছে ছাদ টপকায়। তোমার বাবা কি করলো তোমাকে ফিরে? তখন আমার বাবা আসতে আসতে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আচ্ছা। সে আমাকে আসার বাসায় পায়নি, আমি সারাদিন বাসায়, সন্ধ্যার পর আমাকে বাসায় আনছে। সেই দিন আমার বড় চাচা হচ্ছে আমার বাবাকে বলতেছে আমার ঘরে যদি এরকম মেয়ে হইতো তাহলে আমি জীবনও ঘরে ঢুকতে দিতাম না। বড় চাচা এটা বলছে? হ্যাঁ, বড় চাচা আরো বলতেছে যে বাচ্চা যদি আসে বাসায় তাহলে ওকে বাসায় ঢুকতে দিবি না। এইটা আসলে না আমাদের সব জায়গা থেকে আমরা এটাই মনে করি, আমরা যেহেতু স্টোরির ভিতরে ঢুকি না। সো তুমি যেহেতু একটা তোমার বয়ফ্রেন্ড কিন্তু তুমি বাসার ভিতরে ছিলা, আমরা তো বিহাইন্ড দ্য স্টোরি জানি না, তো আমাদের একটা পারসেপশন গ্রো করে, সব মানুষের এটা হয়। চাচা নানা চারপাশে যারা বসবাস করে, এবং আমরা খুব স্বাভাবিকভাবেই ধরে নিই যে খুব ভয়ানক রকমের একটা বাজে কাজ ভেতরে হয়েছে, সো ওর প্রতি অন্যায় আচরণ করাটাই স্বাভাবিক। সেটা 8-10 জন মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা বিহাইন্ড দ্য স্টোরি কেউই জানতে চাই না, এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশন যেটা কাজ করে সেটাই আসলে আমরা ডিসিশন মনে করে নিই। তারপর কি হলো? তারপরে এই কথা বলার পর আমার ও করছে কি, ও চলে গেছে ওদের এলাকায়। ওদের এলাকায় আবার যদি ঢুকতে হয় তাহলে আমাদের এলাকা থেকে দেখা যায় যে কেউ ঢুকতেছে ওইখান দিয়ে, তো ও আর কি ওইখান দিয়ে বারবার হাঁটতেছে। আমার চাচি দেখে বলতেছে, আমার চাচি ওকে দেখে বলতেছে যে জোরে জোরে বলতেছে যে তুই কোনোদিনও শান্তি পাবি না, তুই ওকে এইভাবে রেখে। আচ্ছা, আমি আর স্টোরিতে যেতে চাচ্ছি না, আমি বরং একটা জায়গায় আসতে চাই। ঘটনা এরকম ঘটতে ঘটতে শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে, এটাই হচ্ছে মূল কথা। শেষ পর্যন্ত এখন বলবো, এখনো কন্টিনিউয়াস। আর সবচেয়ে বড় কথা যেটার জন্য আমি আরো সেটা হচ্ছে যে আমি শাহরিয়ার কাছে আমার যে পাস্টের যে ব্যাপারটা সেটা আমি শেয়ার করছি কয়েকদিন আগে। পাস্ট বলতে ছোটবেলার যে কাহিনীটা। ছোটবেলার বলতে তোমার এক সময় তুমি যে হ্যারাসমেন্ট হয়েছিল সেটা আমি ওকে বলছি। বলার পর ও ফার্স্ট কথা ছিল যে তোমাকে দিয়ে তো তাহলে আমার চলবে না। ওর ফার্স্ট কথা ছিল এটা। তারপর আমাকে বলতেছে আমার বোনেরা জানো কত সাহসী, আমাকে বলতেছে। আমি বলছি তখন তো আমি ছোট ছিলাম। তখন এই কথা বলার পর ও আমার জিনিসটা বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলেছো কেন, বলার প্রয়োজনটা অনুভব করলে? আসলে আমি এই জন্য বলছি, আমি ওকে ঠকাইতে চাইনি। এটা এখানে ঠকানো জেতানোর বিষয়টা কেন আসছে? আমার কাছে মনে হয়েছে কি, যেহেতু আমি ওর কাছে সব কথা শেয়ার করি, সব কথা বলি, আমার ফ্যামিলির সব কথাই ও জানে, সো এটা কেন জানবে না, আমার ব্যাপারটাও জানো। কিন্তু এটাতে ও ঠকে গেল বা জিতে গেল, বিষয়টা কি দাঁড়ালো আসলে? আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়নি এটা আমাদের সামাজিক শিক্ষা, এটা তোমার মনে হয় না, এটা অনেক টিনেজাররাই মনে করে, এবং এটা আমাদের সমাজের অনেক মেয়েরাই মনে করে যে এইরকম একটা কোনো বিষয় যদি সেটা, আমি জানি না এটা প্রয়োজন আছে কিনা বলার, যদি প্রয়োজন যদি থাকতো, প্রয়োজনটা যদি এরকম হতো যে তোমার আলটিমেটলি এমন কোনো একটা বিষয় আছে যেটা ওর না জানলে ওর একটা কোশ্চেন তৈরি হবে, নইলে এটা আসলে সেই অর্থে বলার মতো কোনো বিষয়ই না। হাজব্যান্ডকে কনফেস করার মতো তেমন কি, তো তোমার হাজব্যান্ডও না, প্রথম কথা হচ্ছে এটা, সে তো তোমার হাজব্যান্ডও না। যদি হাজব্যান্ড হয়ে সে দাবি করতো তোমার কাছে যে ইউ হ্যাভ এনি পাস্ট ইন ইউর লাইফ যেটা তুমি আমাকে গোপন করেছো বা এরকম কোনো কিছু, সেখানেও একটা কথা থাকে, কিন্তু সেক্ষেত্রে তুমি স্বেচ্ছায় তুমি যেচে গিয়ে, আমার মনে হয় না যে এটাতে আসলে তোমার বীরত্বের বা তুমি অনেক বেশি ওর প্রতি লয়াল বা তুমি যে আসলে অনেক বড় একটা দায়িত্ব পালন করলো সত্য কথা বলে, এটা ও শোনার পরে যেই ইমেজটা তৈরি হয়েছে সেটাও আমাদের একটা সামাজিক পারসেপশনের জায়গায় একটা বিশাল রকমের ভুল। আর তুমি যে ওকে বলেছো এত বড় একটা জায়গা নিয়ে যেটার কোনো কিওর নাই আলটিমেটলি, বললে যে ওটার সমাধান করে ফেলবে, বিষয়টা এরকম না। যখন ঘটনাটা ঘটেছে তখন তোমার বলা উচিত ছিল যাকে, তুমি তাকে বলতে পারো নাই, সেটা তোমার একটা প্রতিবন্ধকতা বা পারিবারিক একটা সমস্যা। কিন্তু এই যে যেচে গিয়ে তুমি যে বললা যে তুমি ওর কাছে লয়াল থাকতে চেয়েছো, এটা তো আসলে লয়ালিটি প্রুভ হয় না, সেই ম্যাচুরিটি আসতে বয়স লাগবে, শিক্ষা লাগবে, সেটা 16 বছরে আমি এক্সপেক্ট করি না আমার মনে হয়। তো তোমাকে দিয়ে আসলে বলা হলো যারা আসলে শুনলেন তাদের জন্য। সো
কি দাঁড়ালো আসলে শেষ পর্যন্ত? আমি শেষের জায়গাটায় আসতে চাই। শেষে এখন আপাতত কন্টিনিউয়াস আছে। আচ্ছা, তো ও এক পর্যায়ে বলছে তোমাকে দিয়ে চলবে না, বা এরকম বোনের উদাহরণ দিয়েছে। আর তোমার বাবার জায়গা থেকে বিষয়টা কি দাঁড়িয়েছে? আমার বাবা এখন জানে যে ওর সাথে আমার রিলেশন নেই, কেন? কিন্তু আমি ডিরেক্ট বলি নাই যে আমার সাথে ওর রিলেশন নেই, সেটা আমি ডিরেক্ট বলিনি। তো মানে হয়তো আমার ফুপ্পি বলছে যে ওর সাথে মনে রিলেশন নেই। তুমি লাস্ট 2 দিন যাবত বাসাতে নেই। প্রথমে যখন স্টোরিটা শুরু করি তার আগে আমাকে বলছিলে 2 দিন যাবত তুমি বাসায় থাকো না। কি ঘটনায় তুমি বাসা থেকে বের হয়ে এসেছো? আসলে আমার বাবা যাকে বিয়ে করছে তার সাথে আমার একটু ঝগড়া হয়। সে আমার চারিত্রিক ব্যাপার নিয়ে আর কি কথা বলে। সে বলে মানে বিভিন্ন, আচ্ছা, চারিত্রিক বিষয় নিয়ে কথাবার্তা বলাটা হয়তো তার জায়গা থেকে যখন আমরা ঝগড়া করি তখন প্রত্যেকটা মানুষের দুর্বল দিকগুলো খুঁজে আমরা সেগুলো নিয়ে কথা বলতে খুব আনন্দ পাই, কথাই মারা যেটাকে বলে। তো সেদিক থেকে হয়তো তুমি তোমার জায়গা থেকে বুঝতে পারছো যে কেন তোমার এই বিষয়গুলো নিয়ে কথা বলে। তুমি আমাকে 2-3টা বিষয় নিয়ে একটু স্পেসিফিকলি বলো। একটা যেটা হচ্ছে যে বিয়ের আগে তোমাদের ভিতরে যেই ম্যাচিউর যে অনৈতিক সম্পর্কটা, এটা তো আলটিমেটলি তুমি অনেক ডেসপারেট ছিলা, সেও অনেক ডেসপারেট ছিল, তোমাদের কথাবার্তায় বোঝা গেছে যেটা। এবং তোমরা এতটাই বেশি ডেসপারেট ছিল, আমি হয়তো আরও ইন ডিটেলে গেলে হয়তো আমাদের লিসনাররা বুঝতে পারতো। আমি অত ইন ডিটেলে যাইনি, কারণ অনেক টিনেজাররা আজকের এই গল্পটা শুনতেছে। তো তুমি কেন এই ধরনের সম্পর্কে গেলা? বাবাকে বলেছিলাম ওকে পাওয়ার জন্য, সেটা বুঝলাম, সেটা হয়নি থানা পুলিশ করার পরে। কিন্তু থানা পুলিশ হওয়ার পরও তো তোমরা এই ধরনের সম্পর্কের মধ্যে ছিলা, কেন ছিলা? আসলে কি, যখন ও মানে বলতো, কনভিন্স করতো আমাকে, আমি ভাবতাম যে যদি এই কাজটা আমি না করি তাহলে ও আমার থেকে দূরে চলে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমার মনে হতো। ওকে, সো তুমি যে কোনোভাবে ওকে আটকে রাখার জন্য এই কাজটা করেছো। বাট এটা একটা চরম অন্যায় কাজ হচ্ছে, এটা কি বুঝতে পারতা? হ্যাঁ, আমি অবশ্যই এই কথাটা বুঝতে পারতাম। এমনকি আমি যেহেতু এরকম একটা ট্র্যাডিশনাল একটা রিলিজিয়াস কালচারের মধ্যে বড় হয়েছো, এবং সেখানে তো এই বিষয়গুলো আরও বেশি মেনটেন করা উচিত ছিল, রাইট? সো সেই ভ্যালুসগুলো থাকা উচিত ছিল। সো সামহাও তোমার ক্ষেত্রে এই জিনিসটা মিসিং ছিল। তার মানে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে যতটাই আমরা আবরণের মধ্যে রাখি না কেন, একটা মানুষকে যদি তার মাথায় আমরা ওই জিনিসটা না ঢোকাতে পারি, মাথায় যদি আমরা ওই প্রপার এডুকেশনটা না দিতে পারি, তাহলে এই ধরনের ভুলগুলো হবে। এবং আমি তোমাকে এবার ধরো তোমার একেবারে একটা মানুষ যদি ক্ষুদ্র একটা ইউনিটে দাঁড়িয়ে থাকে, যেখানে বাবা নাই, মা নাই, কেউ নাই, কিচ্ছু নাই, ধরো এরকম একটা জায়গায় তুমি যদি নিজেকে চিন্তা করো, সেই জায়গার থেকে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করবো। ওর সিচুয়েশনগুলো আপনারা জানলেন, ও এখন এই অবস্থায় বাসা থেকে বের হয়ে এসছে, স্টিল ও ছেলেটাকে লাভ করে, রাইট? তুমি ছেলেটাকে এখনও লাভ করো এবং ও তোমাকে লাভ করে। তুমি আজকের এই গল্প বলতে এসছো বাবাকে সরি বলার জন্য। আমি তো আসলে গল্পের মধ্যে পুরো ঘটনাটা আমি কোথাও কিছু পেলাম না যেখানে তোমার জায়গা থেকে তুমি বাবার ক্ষেত্রে ভুল করেছো এবং সরি বলতে পারো। এই জন্য আমি সরি বলার জন্য বলতে যে আমি আমার জায়গা থেকে আমি দোষ করছি, আমি এটা স্বীকার করি, আমার এটা দোষ। আমি আমার বাবার কথা শুনি নাই, যদিও সে আমাকে অনেক টর্চার করছে, তারপরও আমি বলি সরি। বাবা কি বলেছিল? জি, বাবা কি বলেছিল, কি শোনার কথা বলেছিল? ওই ছেলেটার সাথে সম্পর্ক রেখো না। হ্যাঁ, আমাকে বলছে যে একে দিয়ে কোনো ভবিষ্যৎ নাই। আচ্ছা, ফাইন, তো ভবিষ্যৎ নাই, তারপরে তুমি বাবার কথা শোনো নাই? শুনিনি। তো সেই কথাটা তুমি রাখতে পারবে না, তারপর তুমি কেন সরি বলতে চাচ্ছ? কারণ তুমি স্টিল ছেলেকে টাফ করো। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছো? একটা যেটা হচ্ছে বাবাকে তুমি সরি বলছো, ঠিক আছে, কিন্তু বাবার কথা তো শুনছো না, তাহলে সরি বলে লাভটা কি? এক্স্যাক্টলি, ওর যে উত্তরটা নাই, ওর যে নিঃশ্বাসটা ফেলা, এটাই হচ্ছে টিনেজারদের প্রবলেম। এবং এই প্রবলেমটা খুবই ইউনিভার্সাল প্রবলেম, এবং এই প্রবলেমটাকে ডিল করাটাই হলো সবচেয়ে মুন্সিয়ানার কাজ। এখানে ওদেরকে কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে হয় ব্রেনে, কন্টিনিউয়াসলি ওদেরকে বোঝাতে হয়, ওদের সাথে বন্ধুর মতো করে মিশতে হয়। নাও আমি তোমার সাথে সরাসরি কয়েকটা বিষয়ে কথা বলি, যেটা আমার মনে হয় লিসনার যারা আছে তাদেরও বেশ কিছু প্রশ্ন। প্রথম কথা, যে তুমি যে ভুল করেছো তুমি সেগুলো বুঝতে পেরেছো। নাম্বার 1 ভুল, তোমার বাবার ক্ষেত্রে তুমি বাবা যেটা বলেছে তুমি সেটা শোনো নাই। নাম্বার 2 ভুল হচ্ছে বিয়ের আগে তোমাদের এই ধরনের সম্পর্কে জড়ানো উচিত হয়নি। নাম্বার 3, তুমি নিজেও ভালো করে জানো যে তুমি যদি ওর হাত ধরে বের হয়ে যাও, সংসার একটা জিনিস যেটা টেস্ট হয়তো তুমি এখনো পাও নাই, সেখানে অর্থকরীর প্রয়োজন আছে, যেটা ওর আয় রোজগার করার কোনো সামর্থ্য নাই। সব কিছু জানার পরেও তারপরেও তুমি ওকে নিয়ে ভয়াবহ রিস্ক নিয়েছো, নাওনি? জি। এই রিস্কটা কেন নিয়েছো? বিকজ তুমি ইমোশনালি ওর প্রতি ব্লাইন্ড, বিকজ যেটাকে তুমি বলছো যে ওকে তুমি লাভ করো, রাইট? আচ্ছা, এবার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি কি এটা বিশ্বাস করো যে একটা মানুষকে মানুষ ভালোবেসে সারা জীবনে নাও পেতে পারে? হ্যাঁ, এটা বিশ্বাস করি। বিশ্বাস করো। তুমি এটাও বিশ্বাস করো যে একটা মানুষকে তুমি লাভ করলা, ওই মানুষটাকে কাছ থেকে তুমি ভয়ানক রকমভাবে কষ্ট পেতে পারো? হ্যাঁ। আচ্ছা, তোমার সম্পর্কের মধ্যে 1টা বছর শাহরিয়ার সাথে তোমার যে সম্পর্ক, সেখানে 1টা বছর শাহরিয়ার মিসিং ছিল, জি, একদম প্রথম দিকে। তুমি কি এটা বিশ্বাস করো যে তোমার নেক্সট সারা লাইফে এরকম হয়ে যেতে পারে যে শাহরিয়ার মিসিং?
হ্যাঁ হতে পারে, এটা তোমার সম্পর্কের জায়গা থেকেই বিলিভ করা উচিত। কারণ একটা বছর কিন্তু এরকম ছিল, তারপরে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আবার গিয়ে চলে লেগেছে। এখন আমাকে তুমি বলো, যেই মানুষটার তোমার লাইফ থেকে এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই মানুষটার কোনো চিহ্ন তুমি যদি শরীরে বয়ে বেড়াও, ধরো তোমার লাইফে একটা খুব ভালো একজন মানুষ আসলো, ওই মানুষটাকে তুমি কি অ্যান্সার দিবা তাকে নিয়ে? তুমি কি কখনো এভাবে চিন্তা করেছো? এইভাবে এখন আর চিন্তা করতে পারো না, বাট তোমার ভিতরে এই না পারার জায়গাটা বিল্ড আপ করাটা খুব জরুরি। একটা হচ্ছে যে এই মানুষটা নাই, শাহরিয়ার তোমার লাইফে নাই। ধরো এখন আমি যদি তোমাকে বলি যে তোমার টিনেজার লাভ এটা তোমাকে যদি ভালো করে গাইড করা যায়, তুমি 2 বছর পরে এটা ভুলে যাবা, এবং তোমাকে 5 বছর পরে তুমি যদি একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তোমাকে যদি একটা জায়গায় রাখা যায় খুব ভালো একটা পরিবেশে, তুমি এই 5 বছর আগে তোমার যে ঘটনাগুলো তোমার লাইফে ঘটেছে সেগুলো মনে করে তোমার হাসি পাবে। আমি যদি তোমাকে এটা বলি, তুমি এটা বিশ্বাস করতে পারবা না, কারণ তুমি এখন টিনেজার। যারা এই বয়সটা পার করে এসছে তারা সবাই জানে একটা চরম সত্য কথা। কিন্তু ওই বয়সেও তো তোমার হাতের দাগগুলো থেকে যাবে। কি অ্যান্সার করবা তুমি সবাইকে? কেউ কি তোমাকে এই কথাগুলো বলেছে কখনো? আমাকে একজন বলছিল, যে আমাদের একটা আন্টি, অনেক দূর সম্পর্কে, কেউ দূর সম্পর্ক বলতে আমাদের পাশাপাশি থাকে। কিন্তু এই কথাগুলো তোমার সবচেয়ে বেশি আসা উচিত ছিল তোমার বাবার কাছ থেকে, এই কথাগুলো সবচেয়ে বেশি আসা ছিল তোমার কাকির কাছ থেকে, বা তোমার সৎমা যিনি আছেন ঘরে তার কাছ থেকে। আমার কাকি আমাকে অনেক বুঝাইছে সে। একটা মানুষের সবচেয়ে বড় ক্যাপিটাল কি জানো? একটা মানুষের সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে তার সম্মান। একটা মানুষের অর্থ না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, কিছু না থাকতে পারে, তার সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে সম্মান। এই সম্মানটা নিয়ে যখন টানা হেঁচড়া শুরু হয়ে যায়, তখন ওই একটা মানুষের আর কিছু থাকে না। তো তুমি যদি তোমার এই 16 বছর এই বাকি জীবনের সম্মানটুকু হারাই ফেলো, তাহলে তুমি সার্ভাইভ করবা কী করে? আর আমাদের সমাজে একটা ছেলের মুভ করা যতটা ইজি, একটা মেয়ের মুভ করাটা কিন্তু খুব কঠিন। যত উন্নতির কথাই আমরা বলি না কেন, এটা আমাদের সামাজিকতায় অনেক ধরনের প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়। তো তুমি তোমার শরীরে এমন কিছু দাগ নিয়ে নিলা সারা জীবনের জন্য। আমার শুধু একটা জিনিসই মাথায় ঘুরছে, যা আমি একটা জিনিসই ফোকাস করতে চাই, কারণ এই স্টোরির অনেকগুলো অ্যাঙ্গেল আছে। কারণ আমি জানি তোমার মতো কাজ শত শত মেয়েরা করে, আমি অনেক স্টোরি পেয়েছি, এরকম প্রচারও করেছি আমি। এই যে দাগটা তুমি সারা জীবন নিয়ে নিলা, কতজন মানুষের কাছে তুমি অ্যান্সার করবা? তুমি যেহেতু 16 বছরের একটা মেয়ে, তুমি নিশ্চয়ই মা হওয়ার স্বপ্ন দেখো, রাইট? তুমি তোমার সন্তানের কাছে গল্পগুলো বলতে পারবা? তুমি আজকে আমার কাছে যেভাবে কত গল্পগুলো বললা, তাহলে তোমার সন্তানকে সারা জীবন তোমার মিথ্যা কথা বলতে হবে এই দাগগুলো নিয়ে। অ্যান্ড হি অর শি উইল বি ইন্সপায়ার্ড বাই ইউ। যে আমার মা যেহেতু কাটছে, তুমি তোমার বাপাকে যেভাবে হইছো, আমার মা যেহেতু কাটছে আমিও কাটবো। সো হোয়াট ইউ ডিড, তোমাকে আমি এই কথাগুলো বলছি তোমার কষ্ট পাওয়ার জন্য। এবং যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে কাউকে কখনো ভালোবাসতে পারে না। ইউ হ্যাভ টু লাভ ইউ ফার্স্ট। তোমার মা যে লাইফটা লিড করছে, তুমি নিশ্চয়ই সেই লাইফটা চাও না? চাও যে তোমার মা তোমার বাবার হাতে মার খাচ্ছে, যদিও সে মৃত্যুর পর 3 বার সেন্সলেস হয়েছে, তার মানে লাভ ছিল সেখানে, এক্সপ্রেশনটা অন্যরকম। তুমি নিশ্চয়ই এই লাইফটা চাও না যে তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে কন্টিনিউ মার খাবা, এবং তোমার সন্তানও নিশ্চয়ই এই লাইফটা নিশ্চয়ই চায় না। তো মানুষ কখন একটা মানুষকে খোটা দেয়? যখন মানুষ ওই মানুষটার দুর্বল দিকগুলো জানে। তোমার হাজব্যান্ড তোমাকে অনেক ভালোবাসে, বুঝলাম, শাহরিয়ারও হতে পারে, অন্য কেউ হতে পারে। তোমার হাতটা নিয়ে যদি সবসময় তোমাকে খোটা দেয় যে তোমার যে অপরাধ, তোমার চারিত্রিক সার্টিফিকেট তো তুমি হাতে নিয়ে বেড়াচ্ছ, তুমি কি বলবা? ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? কোনো অ্যান্সার নাই। সো অলরেডি তুমি তোমার পরিণতির মধ্যে আছো। হ্যাঁ, তোমার লেখাপড়ার কী অবস্থা এটা বলো। এই লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেখাপড়া। আপাতত লেখাপড়া করি না, বন্ধ করে দিছো? আচ্ছা, তো এটা নিয়ে তোমার কোনো কষ্ট হয় না? হ্যাঁ হয়, দেখি ক্লাসমেট সবাই কলেজে যাচ্ছে। এটা কতদিন যাবত আছে অফ? এটা হচ্ছে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। এই কষ্টটা এই কষ্টটা হচ্ছে কীরকম কষ্ট জানো? তুমি যদি ব্লেড দিয়ে যখন হাতটা কাটতা, তখন হাতটার মধ্যে থেকে যে ব্লাডটা বের হতো, ওই সময় যে পেইনটা পেতে, এই পেইনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকতো। হ্যাঁ, আর এই লেখাপড়ার পেইনটা হচ্ছে তুমি 1 বছরে যতটা কষ্ট ফিল করবা, 2 বছর যখন যাবে তখন আরও বেশি ফিল করবা, 3 বছর যখন যাবে তখন আরও বেশি ফিল করবা। ফিল করতে 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 এটা একটা সময় তোমাকে একটা পার্মানেন্ট কষ্ট দিবে, এবং সেই কষ্টটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তুমি তো তোমার লাইফ দেখোই নাই ইনফ্যাক্ট, বিকজ তোমার লাইফের পরিণতি কী হতে পারে এরকম জীবন গল্প আমি প্রচার করেছি। তুমি যদি আমার জীবন গল্প অনুষ্ঠানটা শুনে থাকো, বা আমি আগে যেটা করতাম অন্য রেডিওতে, এই ধরনের লাইফের পরিণতি কি ভয়াবহ হতে পারে, আমি এই ধরনের গল্প অনেক প্রচার করেছি। সো তুমি পরিণতির ফার্স্ট স্টেজে আছো। আমি আজকে অনেক বেশি কথা বলবো শেষের দিকে এসে, সেটা আমি মেন্টালি প্ল্যান্ড। কারণ আমি মনে করি আজকের এই এপিসোডটা শোনার পরে যদি একটা টিনেজার বাচ্চাও এই জায়গাটা থেকে বের হয়ে আসে, একদম কমন কথা সেটা হচ্ছে এই সময় পুরো পৃথিবীটাই রঙিন। শাহরিয়ারকেও ভালো লাগবে, অনেকের প্রতি ক্রাশ খাবা, অনেক কিছুই হবে জীবনে, কিন্তু এই বয়সটা যখন ধুম করে নিজের কাছ থেকে চলে যাবে, একটা বেটার এনভায়রনমেন্টে যাবা, যদি সুযোগ হয় সেটা, তখন মনে হবে যে কি হাস্যকর
বিষয়গুলো আমার জীবনে ছিল, ওগুলো মনেও করতে চাইবে না। কিন্তু এখন এমন কিছু করে যদি এটা ক্ষতি করে ফেলো লাইফের, এটা তো তোমাকে সারা জীবন ক্যারি করতে হবে। তুমি চাইলে ওই ঘটনা থেকে এসকেপ করতে পারবে না, বের হতে পারবে না। তোমার মাটা মারা গেছে, তোমার ছোট বোনও কি হাত কাটে? না না। তোমার ছোট বোন যদি তোমার মাকে দেখে গেছে কখনো তুমি এরকম হাত কাটছো? না, আম্মু দেখে। তোমার মা যদি পরপার তোমার মা তো তোমার মারাত্মক কষ্ট পাচ্ছে না এই বিষয়টাতে? কি চাও, স্বপ্ন কি তোমার জীবনে? ডু ইউ হ্যাভ এনি ড্রিম শাহরিয়ারের বউ হবা? না। তাহলে? হ্যাঁ, নিজের লাইফটাকে নিজের মতো লিড করতে চাই। আচ্ছা, তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য অবশ্যই পড়ালেখা কি দরকার। আচ্ছা ফাইন, তারপর হচ্ছে নিজের সাকসেস। কি চাও জীবনে, কি হবা? এগুলো ভেগ কথাবার্তা। নিজের সাকসেস একজন মানুষ দুটো গরু পালন করেও হতে পারে, সেটা অন্য জিনিস। বাট তোমার ডেফিনেট গোলটা কি? তুমি কি হতে চাও? আদর্শবান গৃহিণী? না, অবশ্যই একজন আদর্শবান গৃহিণীও অনেক বড় কিছু, বাট কি হতে চাও? আসলে আমার যেটা রিয়েল কথা, যদি আল্লাহ ভাগ্যে শাহরিয়ারকে রাখে তো হবে। আমি এখন একটা আশা করি যে শাহরিয়ার পার্টটা নিয়ে আর পরে কথা বলছি। তুমি একদম লাইফের এইম বলো যে জীবনে কি হতে চাও? শিক্ষক হতে চাও, কর্মচারী হতে চাও? কোনো মানে ফিক্সড কোনো গোল আছে যে আমি এটা হতে চাই এরকম কোনো? আমার ইচ্ছা আর্কিটেকচার হওয়ার। আর্কিটেকচার হওয়ার ইচ্ছা কেন? কারণ এটা আমার বাবা পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে। আচ্ছা, তো ফাইন। তুমি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের না কমার্সের? আমি কমার্স নিয়েছিলাম। কমার্স নিয়ে তুমি কেমনে আর্কিটেকচারে যাবা? এবার আমি 9-এ ভর্তি হব ইনশাআল্লাহ। মানে কি তুমি ইন্টারমিডিয়েট থেকে 9-এ চলে যাচ্ছ আবার? না, আমি এখন তো স্টাডি অফ। ইন্টারমিডিয়েটে এস তোমার, কিন্তু তোমাকে এসএসসি পাস করোনি, তুমি পরীক্ষায় দাওনি। ও তার মানে তোমাকে এত বড় ব্রেকের মতো যেতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার পড়ালেখা অফ হয়ে গেছে এসএসসির 3 মাস আগে। এসএসসি এক্সামে 3 মাস আগে আমার এই ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে। কত সালে এসএসসি এক্সাম?